আসসালামু আলাইকুম, সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন প্লিজ। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের কথাবার্তা স্টার্ট করব। সবার জয়েন করার জন্য একটু সময় দিচ্ছি, যেহেতু আজকে প্রথম দিন। অনেকেরই হচ্ছে নোটিফিকেশন পেতে সময় লাগবে, তারপর অনেকেই খুঁজে পাবে না, অনেকেই লিংকে ঢুকতে পারবে না। এই ধরনের কিছু প্রবলেমস হওয়াটা খুবই স্বাভাবিক। তাই একটু সময় দিচ্ছি সবার জয়েন করার জন্য। মিনওয়াইল আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা কমেন্ট সেকশনে করতে থাকতে পারেন, কোনো অসুবিধা নাই। আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা, যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং হচ্ছে গিয়ে যখন আমি কথাবার্তা স্টার্ট করব তখন হয়তো আমি কমেন্ট সেকশনটাতে অত বেশি খেয়াল করব না। তার মানে এই না যে আপনার কমেন্টের রিপ্লাই আপনি পাবেন না। এবং আমাদের অনেক সিনিয়র আপুরা আছেন। সিনিয়র বলতে বোঝাচ্ছি যারা কিনা আমাদের গ্রুপের সিনিয়র, মানে আগে জয়েন করেছেন। তারপরে হচ্ছে আমাদের অনেক মডারেটরস আছেন, অ্যাডমিনরা আছেন। আমি জানি অনেকেই হয়তো লাইভে থাকবেন, আমাদের ওল্ড স্টুডেন্টরা আছেন। অনেক ধরনের প্রশ্ন হয়তো কমেন্টে আপনারা পাবেন যেগুলোর উত্তর আপনারা জানেন। তো যেগুলোর উত্তর আপনারা জানবেন অবশ্যই হচ্ছে যারা প্রশ্নগুলো করবেন আপুরা ভাইয়ারা সবাইকে কমেন্টে রিপ্লাই দিয়ে দিয়ে হচ্ছে হেল্প করে ফেলবেন। ঠিক আছে, তাহলে যেটা হবে আমাদের লাইভের লেন্থটা হচ্ছে কমে আসবে। যে উত্তর আপনারা অর্ধেকের বেশি মানুষ জানেন সেগুলো আপনারাই দিয়ে দিবেন, এবং অবশ্যই আমরা সেগুলো আবার রিভিউ করব। যদি এক্সট্রা কোনো কথা বলতে হয় সেটা আমরা বলে দিব। তো যে কোনো প্রশ্ন, মানে যে কোনো অর্থাৎ বলতে চাচ্ছি যে অনেকে হয়তো ভাবতে পারেন যে এটা যেহেতু মাইক্রোবায়োলজি আজকে ক্লাস হবে, তাহলে ক্লাসের মধ্যে কি আমি অমুক তমুক প্রশ্ন জিজ্ঞেস করাটা কি ঠিক হবে কিনা। সাধারণত আমরা এক ক্লাসের মধ্যে অন্য ধরনের টপিক সবসময় বলতে খুব একটা হচ্ছে বলি না, বিকজ ক্লাসের কনসেন্ট্রেশন নষ্ট হয়। বলি যে লাস্টে বলবেন বা শেষে বলবেন, এরকমটা বলি। কিন্তু আজকে এরকম কোনো নিয়ম খাটবে না। আজকে আপনাদের যখন যা প্রশ্ন মাথায় আসবে যে কোনো কিছু, সেটা লজ্জা ভেঙে জিজ্ঞেস করে ফেলবেন। আমরা উত্তর দিয়ে আপনাদের যথাসম্ভব হেল্প করার চেষ্টা করব। আর আরেকটা কথা, এই আজকের সেশনটা কাদের জন্য? আজকের সেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই জুলাই মাস থেকে যেই ব্যাচগুলো স্টার্ট হচ্ছে, প্রত্যেকটা ব্যাচের জন্যই হচ্ছে ধরে নেন একটা ইন্ট্রোডাক্টরি সেশন। ঠিক আছে? সো এই সেশনটা অ্যাকচুয়ালি হচ্ছে যারা আমাদের এখানে অ্যাডমিটেড অলরেডি আছেন, অথবা হচ্ছে কিউতে আছেন, যে অ্যাডমিশনের জন্য নক করেছেন কিংবা পেমেন্ট করেছেন এখনো গ্রুপে অ্যাড হননি, সবার জন্য। ঠিক আছে? তো এটা গেল হচ্ছে আমাদের সবার। আর এর বাইরে কি তাহলে বাকিরা কোনোভাবে কি উপকৃত হবেন না? একদম সবাই উপকৃত হবেন। যারা হচ্ছেন পোস্ট গ্রাজুয়েশন সম্পর্কে কিছু জানেন না, যারা মনে করেন যে এফসিপিএস পার্ট 1, রেসিডেন্সি, ডিপ্লোমা, এগুলো আসলে কিরকম পরীক্ষা হয়, পরীক্ষাটা হচ্ছে আসলে কিভাবে প্রশ্ন হয়, প্রশ্নগুলো কিভাবে সিনথেসিস হয়, কিভাবে সেগুলা নিয়ে চিন্তা করতে হয়, ব্রেনস্টর্মিংটা কেমন হওয়া উচিত, এই যাবতীয় যে কোনো প্রশ্নের জন্যই উত্তর জানার জন্য আপনি আজকে সেশনটা করবেন। তো আজকে হচ্ছে আমি অ্যাকচুয়ালি একটা একটা বলতে পারেন একটা ব্রেনস্টর্মিং সেশনই করছি। বিকজ অনেকেই হচ্ছে আছেন, একটা বড় অংশ যারা কিনা এবার পরীক্ষা দিয়ে খারাপ করে খুবই মনটা খারাপ হয়ে আছে। তো তাদেরও যেন হচ্ছে একটা পড়ার আগ্রহ নতুন করে আসে। আর যারা একদম জিরো থেকে স্টার্ট করবেন তাদেরও যেন হচ্ছে খুব একটা প্যালাটেবল সিচুয়েশন তৈরি হয়। সবার জন্য টার্গেট করে হচ্ছে আজকের সেশনটা আমরা নিচ্ছি। আর একটা ছোট্ট ডিক্লারেশন দিচ্ছি, গত লাস্ট সেশনে আমি ব্যক্তিগতভাবে আসলে কোনো বেসিকের ক্লাস ভাবে নেইনি, যেগুলো অন্য সময় নিতাম সেটাও আসলে নিতে পারিনি, ইচ্ছা করে অনেকটা নেইনি। বাট এই কারণ হচ্ছে আপনারা সবাই জানেন রোজা ছিল, দুইটা ঈদ ছিল, তারপরে আরো অনেক ধরনের কারণ, পার্সোনাল রিজনস ছিল, সব মিলে হচ্ছে আমি ক্লাসগুলো, বেসিকের ক্লাসগুলো হচ্ছে একটু স্কিপ করেছিলাম। তার মানে হয়নি তা না, সবকিছুই হয়েছে। কিন্তু ডিক্লারেশনটা দিচ্ছি এই কারণে, কারণ হচ্ছে এর আগে আমি মাইক্রোবায়োলজি কিছু কিছু ক্লাস নিতাম। তো অনেকেরই রিকোয়েস্ট ছিল যে মাইক্রোবায়োলজি লেন্স থেকে ক্লাসগুলো হচ্ছে টুকটাক যতখানি দিতাম সেটুক যেন আবার নেই। তো সবার রিকোয়েস্টের প্রেক্ষিতেই ভাবলাম যেহেতু একটু ফ্রি আছি, তাই মাইক্রোবায়োলজি মেজর পোর্শনটা কভার দেওয়ার এবার চেষ্টা করব। কথাটা বললাম এই কারণে, বিকজ যারা হলেন পিনাকল মেতে জয়েন করেছিলেন, তারপর যারা কিনা রেসিডেন্সিতে অলরেডি জয়েন করেছিলেন, তাদের কিন্তু মাইক্রোবায়োলজি ক্লাস এক দফা হয়ে গিয়েছে। সো আপনারা যদি মনে করেন যে আপনাদের আরেক দফা হচ্ছে রিভিশন দরকার, তাহলে আমাদের ক্লাসগুলো করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমরা সবাইকে অ্যালাউ করব। এমনটা ভাববেন না যে আমরা তো অলরেডি করে ফেলেছি তাই বুঝে ক্লাসগুলো আমাদেরকে দেয়া হবে না, এমনটা না, অ্যালাউ করব। তবে হচ্ছে মেন হোয়াইল যেহেতু আপনাদের অন্য এই ক্লাসটা আগে অলরেডি হয়ে গিয়েছে, তাই আপনাদের পাশাপাশি টুকটাক অন্যান্য অ্যাক্টিভিটিসও চলবে। বাট যারা নতুন ব্যাচের তাদের জন্য শুধুমাত্র এই সেশনটাই কন্টিনিউ হবে। অনেক কথা বললাম, সবাইকে জয়েন করার জন্য সুযোগ দিচ্ছিলাম। তো 2 মিনিট এখন টাইম দিচ্ছি, আপনারা একটু বইটা সাথে নেন, খাতা কলম সাথে নেন। বই হচ্ছে লেন্স মাইক্রোবায়োলজি, যেটা লেটেস্ট এডিশন, যেটা 17তম এডিশন। তো বই যদি কারোর কাছে না থাকে পিডিএফ থাকলেও হবে। এবং যদি হচ্ছে কি কারো পিডিএফ প্রয়োজন হয় কমেন্ট করেন, অন্য অনেক আপু ভাইদের কাছে পিডিএফ আছে আমি জানি।
দাগানো ছাড়া, অর্থাৎ আপনি এখন যদি কারো একটা পার্সোনাল কার্টেসি ছাড়াই কোন একটা পিডিএফ দেন, সেটা আমি একদমই প্রেফার করব না। সেটা হতে পারে আমাদের গ্রুপের বা কিংবা অন্য কারো গ্রুপের, যে আপনাকে হয়তো পিডিএফটা পড়ার সুবিধার্থে দাগিয়ে দিয়েছে। এই ধরনের কোনো পিডিএফ আপনি এখানে শেয়ার করবেন না। এখানে আপনি যদি কোনো পিডিএফ শেয়ার করতে চান, সেটা হবে লেন্সের একদম র পিডিএফ, যেখানে কোনো দাগ বা কোনো কোনো কিছু হচ্ছে মার্ক করা নাই। ঠিক আছে, তো এরকমটা করতে পারেন। তাহলে 2 মিনিট সময় দিলাম। আচ্ছা, পিডিএফ লাগবে যদি আপনাদের কারোর কাছে থাকে, আমি জানি অনেকের কাছে আছে, কারণ পিনাকেল জুলাইতে আমি দেখেছি দু একজনকে পোস্ট করতে। দেখতে পাচ্ছি না আপু, শুধু শুনতে পাচ্ছি। হ্যাঁ আপু, আমি এখনো ভিডিও অন করিনি, আমার বাসায় আসলে ইলেকট্রিসিটি নাই। তাই হচ্ছে ভিডিওটা একটু অফ রেখেছি। আমি অন করব, আপনারা জয়েন করেন। 2টা মিনিট সময় দিলাম। বইটার সাথে আনেন, খাতা কলম সাথে নেন, এবং হচ্ছে এক গ্লাস পানি খেয়ে বিসমিল্লাহ বলে বসেন। ওকে, আসসালামু আলাইকুম, ব্যাক। শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার এখন তো? হ্যাঁ, শুনতে পাচ্ছেন। হ্যাঁ, কমেন্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, বাসায় হচ্ছে ইলেকট্রিসিটি নাই, সো লাইটের অপোজিটে দেখতে একটু ডার্ক লাগছে। আমি ওই পাশে যাচ্ছি। তো একটু লাস্ট টাইম কমেন্ট করে একটু জানান ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা।
আচ্ছা, সো বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। তো প্রথমেই হচ্ছে আসি আমরা হচ্ছে আজকের সেশনটা কোন বইয়ের উপরে বা কি নিয়ে করব। তো অনেকে জিজ্ঞেস করছিলেন যে আপু মাইক্রোবায়োলজি কোন টপিক পড়াবেন বা কোন টপিক থেকে কথা বলবেন। প্রথম ক্লাসে যখন হচ্ছে কি কোন একটা টপিক আমি পড়ানো শুরু করি, সেটা হোক ক্লিনিক্যাল হোক বেসিক, মানে আমি আমার ব্যক্তিগত কথা বলছি, আমি কখনোই ফার্স্ট ক্লাসে খুব বড় কোনো কিছু পড়াই না। বিকজ হচ্ছে আমার কাছে মনে হয় আসলে প্রথমে জিনিসটাকে বোঝা দরকার যে আমি আসলে কি পড়বো, কি উদ্দেশ্যে হচ্ছে আমি পড়বো। যেমন খেয়াল করেন, আমরা কিন্তু শখের বশে অনেক কিছুই করি, যে ইচ্ছা করলে আমি এক গাদা রান্না করে বসে থাকলাম। কিন্তু যখন আমার টার্গেট থাকবে যে আমার এতজন গেস্টের জন্য আমি রাখবো, আমার টার্গেট পিপল হচ্ছে তারা, আমার হচ্ছে গেস্ট হলো সব বয়স্ক বা হচ্ছে বাচ্চা, ওইভাবে হিসাব করে তখন কিন্তু আমার অনেক কিছু জানা থাকা সত্ত্বেও আমি কিন্তু সিলেক্টিভ হয়ে যাব। এক্স্যাক্টলি ওরকম পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশনটা কিন্তু ওরকম। আপনার অনেক কিছু জানা থাকবে, আপনি অনেক কিছু পারেন, অনেক কিছু আপনি আগে পড়েছেন, কিন্তু আপনি যেই পরীক্ষা দিবেন সেই পরীক্ষা ওরিয়েন্টেড কিন্তু আপনাকে পড়তে হবে। অতিরিক্ত পড়ে বা হচ্ছে এক্সেসিভ জেনে খুব একটা উপকার হয় না। কেন? আচ্ছা আসেন, এখন হলো একটা কথা বলি। যেমন ধরেন সাপোজ একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, শখ। ঠিক আছে, শখ হচ্ছে ছোটবেলা থেকে ইলেকট্রিসিটি এসেছে। আচ্ছা, শখ হচ্ছে ছোটবেলা থেকে আমরা জানি, সবাই পড়েছি, পড়ে এসেছি, এখনো পড়ছি, এবং সবারই শখ থেকে প্রশ্ন আসে। এখন শখ হচ্ছে এমন একটা পড়া, যে এটা যদিও মাইক্রোবায়োলজির অংশ না, জাস্ট হচ্ছে আপনাদের বোঝানোর জন্য বলছি। শখ হচ্ছে এমন একটা পড়া এটা আদ্য পান্ত সম্পূর্ণটা আপনাকে জানতে হবে। কেন? বিকজ এই পড়াটার যে গুরুত্ব, এটা হচ্ছে আপনি প্র্যাকটিক্যাল লাইফেও পাবেন। আপনি যখন হচ্ছে রোগী দেখবেন, যখন আপনি চিকিৎসা করবেন, সেটা আপনি যেখানেই করেন না কেন, যে সাবজেক্টে যে ডিপার্টমেন্টেরই হন না কেন, আপনার কিন্তু শখ সম্পর্কে খুব ভালো একটা ধারণা থাকতে হবে, তাই না? তো খুব একটা বেসিক এক্সাম্পল দিলাম। সো এই জন্য এমন কিছু টপিক থাকবে যেগুলো হচ্ছে কি আপনি আসলে আদ্যপান্তই পড়া লাগবে, ওখানে হচ্ছে আপনার ফাঁকিবাজি করার কিংবা হচ্ছে শর্টকাট করার কোনো সুযোগ নাই। যদি হচ্ছে আপনার এমন হয় যে শখ পড়ার জন্য আপনার হচ্ছে 10টা বই আছে, আপনি প্রয়োজনে 10টা বই পড়েন, ঠিক আছে? অর্থাৎ এমন হচ্ছে কিছু বিষয় থাকবে, কিছু টপিক থাকবে যেগুলো হচ্ছে কি আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু আবার ধরেন এমন কোন একটা টপিক, যেমন ধরেন একটা ছোট্ট এক্সাম্পল দিই, সাপোজ অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগন্যান্সি, এটা অপশন জ্ঞানের মানুষ যারা তাদের তো লাগবে, কিন্তু যিনি হচ্ছেন সার্জারিতে পরীক্ষা দিবেন তার কি খুব দরকার? নো, দরকার কিন্তু নাই। আবার হচ্ছে আসেন আর একটু ইজি করে বলি, যেমন ধরেন হচ্ছে অ্যানাটমির কথা ধরেন, ধরেন হচ্ছে আমাদের হচ্ছে এই নেক পোর্শনটা সবচেয়ে বেশি কার লাগবে? যে যারা হচ্ছে ইএনটি তে পরীক্ষা দিবে, যারা হচ্ছে ম্যাক্সিলোফেশিয়াল সার্জারিতে পরীক্ষা দিবে, তাদের লাগবে। কিন্তু অপশন গাইনিতে নেক পোর্শন হচ্ছে খুবই মিনিমাম লাগে। নেক পোর্শন হচ্ছে আপনি এতই কম পড়বেন যে অন্যরা আপনাকে নিয়ে হাসাহাসি করবে, হ্যাঁ ওদের এত কম লাগে, এমন আর কি। সো এই জন্য হচ্ছে কি, যদি এখন আপনি সব করতে যান তাহলে কিন্তু হবে না। সো এই জন্য আপনাকে আগে বুঝতে হবে যে আপনার হচ্ছে পরিধিটা কতখানি। সেই পরিধি বুঝে যদি আপনি আগান তাহলে পড়া ইজিয়ার হবে। এখন হচ্ছে আসেন, আপনাদের মনে হতে পারে আপু আপনারা তো সবসময় মেইন বই পড়তে বলেন, তো মেইন বই হচ্ছে কি আবার এত পরিধি হিসাব করে কি পড়া হয় নাকি? আপনারা তো সব পড়তে বলেন। আচ্ছা, এটার উত্তর আমি দিচ্ছি। এই দেখেন এই বইটা, এই বইটার কথাই ধরেন, কত মোটা একটা বই। আমার পক্ষে কি সম্ভব? আমি নিজেই পারি না, এই প্রত্যেকটা লাইনে কি আছে এটা আমি জানি না। আমি জানি না, আমি আপনাকে কোথা থেকে জানাবো? বিকজ সবগুলা লাইন আপনার দরকার হবে না, ঠিক আছে? আচ্ছা, একেবারেই লাগবে না যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে খামোখা আপনার পড়ার প্রয়োজন নাই। আর যেটা আপনার লাগবে সেটাই আপনি পড়বেন। আচ্ছা ধরেন যে আমার সামনে আরেকটা বই আছে, আমি একটু দেখাই, জাস্ট হচ্ছে আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলছি। দেখেন এটা কি বই? ব্লার হয়ে গেছে। দেখেন, বইয়ের ভারে আমার জুমও কনফিউজ হয়ে গেছে, কি ছেড়ে কি দেখাবে। সবাই কিনে এই বই, ডেভিডসন, তাই না? একদম লেটেস্ট এডিশনের ডেভিডসন। কত মোটা একটা বই, ঠিক আছে? এখন কি এই বইয়ের আদ্যপান্ত সম্পূর্ণ পড়ে আপনার পক্ষে মেডিসিনে পার্ট ওয়ান করা সম্ভব? সম্ভব। কিন্তু তাহলে আপনি পরে পড়বেন কি? আপনি অনেক জিনিয়াস হবেন। তো এখন হচ্ছে এই বই কিন্তু সবাই পড়বে, কেউ কম পড়বে কেউ বেশি পড়বে, এক একজন এক এক স্টাইলে পড়েই তো পার্ট ওয়ান পাস করবে। এক্স্যাক্টলি একইভাবে আমি আপনাকে সবগুলা বই যদি এনে দেখাই, আপনার ভয় লাগবে যে মেইন বইগুলা কত মোটা মোটা, এত মোটা বই হচ্ছে আমি কিভাবে পড়বো বা কেন আমি পড়বো। তো এই জন্যই হচ্ছে আজকের সেশনটাতে আমি আপনাকে বোঝাবো যে কিভাবে আপনি এই বইটা পড়বেন, কেন পড়বেন, এবং হচ্ছে কতটুকু পড়বেন। তাতে যদি আপনি আমাদের এখানে ভর্তি নাও হন কোনো অসুবিধা নাই, আপনি যদি নিজে নিজেও হচ্ছে মেইন বই পড়া ট্রাই করেন তাও কিন্তু আপনি পারবেন। আমাদের কিন্তু মেইন টার্গেটই এটা, যে হচ্ছে মেইন বই আমরা যতখানি না পারি তার চেয়ে অনেক বেশি যেন আপনি পড়তে পারেন, এবং হচ্ছে আপনাদের সবার, আপনাদের কি মানে একদম সবার যেন মেইন বই পড়ার প্রতি একটা আগ্রহ জন্মায়। এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা কোর্সের অনেক বড় একটা মোটো, ঠিক আছে? সো আমরা ঠেকে ঠেকে শিখেছি, ধাক্কা খেয়ে খেয়ে শিখছি।
সো আপনারা ধাক্কাটা একটু কম খান, এটাই হচ্ছে উদ্দেশ্য, আর কিছু না। আচ্ছা, তো এখন হচ্ছে আরেকটু কথা বলি, যে অনেকের মনে হয় যে আমাদের প্রশ্নগুলো জিজ্ঞেস করে অনেকে, এই জন্যই বলছি যে আপু মেইন বই কেন পড়বো? যেই হচ্ছে আমরা যে ছোট ছোট চিরকুট তৈরি করি, বা হচ্ছে আমরা যে ছোটবেলায় বিভিন্ন গাইড বই পড়তাম বা এখনো পড়ি, শিট পড়ি, নোট পড়ি, সেই বইগুলো তো হচ্ছে মানে সেখানকার কন্টেন্ট তো মেইন বই থেকেই লেখা। ওরা তো কেউ বানায় বানায় লিখে নেই, তাই না? এটা তো এমন না যে ডক্টর রাফা মেড, নো, তা তো না। তাহলে মেইন বই কেন? আমরা ওখান থেকেই পড়ি, আরেকজন রেডি করে এনেছে এত সুন্দর গোছানো একটা জিনিস, আমি কেন ওখান থেকে পড়বো না? আচ্ছা, এটার উত্তর হচ্ছে আমি দেই। আপনার কোন একটা পোস্ট গ্রাজুয়েশন পাস করার জন্য একদম মেইন বই পড়তেই হবে এরকম কোনো ম্যান্ডেটরি কিন্তু কোনো রুলস অবশ্যই নাই। ঠিক আছে, আপনি অন্য অনেক কিছু পড়ে পাশ করতে পারবেন, দেখবেন হয়তো আরো ইজিলি পাশ করতে পারবেন। কিন্তু খেয়াল করে দেখবেন, যারা হচ্ছে গিয়ে সবাই কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে সবাই কিন্তু সমানভাবে আগায় না। একই সঙ্গে যাত্রা স্টার্ট করেও কেউ আগে চলে যায়, কেউ পিছিয়ে চলে যায়, কারো কনফিডেন্স বেশি, কারো কম, কারো হচ্ছে পেশেন্ট ম্যানেজমেন্টের হচ্ছে এত সুনাম, কারো হয়তো অত বেশি সুনাম না, অনেক ভ্যারিয়েশনস থাকে। তা আপনি হচ্ছে নেপথ্যে দেখবেন সবকিছুতে অনেক বেশি পরিশ্রম থাকে, এবং হচ্ছে কি যার যত বেশি পরিশ্রম হবে তার আউটকামও তত হবে। তো এখন আপনি হঠাৎ করে গিয়ে একটা মানে আপনি সাপোজ হচ্ছে আপনি পার্ট ওয়ান পাস করে ঢুকলেন, আপনি রেসিডেন্সি শেষ করে মানে এন্ট্রান্স এক্সামে কোয়ালিফাই করে ঢুকলেন, আপনি যখন ট্রেনিং লাইফে যাবেন, এখন আপনার পারফরমেন্স কিন্তু একটা পোস্ট গ্রাজুয়েট ট্রেনির মতো হতে হবে। আপনি যদি এখন একটা এমবিবিএস লাইফে যা শিখে এসেছেন ওই পারফরমেন্সটা যখন দেখাবেন, আপনি অবশ্যই একটু হলেও হচ্ছে খোঁচা খাবেন। আর যদি আপনার চাইতে বেটার পারফরমেন্স যে দেখাবে সে একটু হলেও কিন্তু প্রায়োরিটি পাবে। এইভাবে কিন্তু পোস্ট গ্রাজুয়েট লাইফের ফ্রাস্ট্রেশনস গুলা স্টার্ট হয়। এবং যখন হচ্ছে গিয়ে আসলে এইটুক ভাতা দিয়ে তো কিছুই হয় না, যাই হোক, যারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিরা হচ্ছে গিয়ে আন্দোলন করছেন, আমরা আপনাদের সঙ্গে একদম 100 ভাগ সাথে আছি। যে কোনো হচ্ছে প্রয়োজনে যদি মনে করেন যে কোনোভাবে উপকারে আসতে পারি, তাহলে অবশ্যই জানাবেন। যদি এমনও হয় যে গিয়ে হচ্ছে গিয়ে দল ভারী করার জন্য গিয়ে প্রেজেন্ট থাকতে হবে, সেখানেও যাব, কোনো অসুবিধা নাই। একদম 100% আমাদের সাপোর্ট আপনাদের সাথে আছে। যাই হোক, একটা ফাঁক তাহলে অন্য কথা বলে ফেললাম। তো দেখেন, এত কিছুর বলার রিজন একটাই, যে পোস্ট গ্রাজুয়েট লাইফে হচ্ছে গিয়ে এত কম আসলে মানে অনারিয়াম দিয়ে চলা যায় না। তো তখন সবারই এক্সট্রা অনেক কিছু করতে হয়, তাই না? তো সবকিছুর পরে যদি হচ্ছে গিয়ে আপনি চিন্তা করেন যে আমি একদম এই 5 বছর 4 বছর 3 বছর সেই লেভেলের হচ্ছে গিয়ে কাজ করে শিখে ফেলবো, সেটা সবসময় পসিবল হবে না। বিকজ হচ্ছে জীবনের টানা পড়ে না আপনাকে একটু হলেও হয়তো কিছু কিছু জায়গায় গ্যাপ দিতে হবে। তো তখন যখন আপনি দেখবেন একটু একটু করে পিছাবেন, আপনার খুব কষ্ট হবে। বাট আপনার যদি মেইন বই পড়া থাকে, আপনি দেখবেন সবার চাইতে আপনি 5 কদম 10 কদম এগিয়ে আছেন। এখন আপনার মনে হতে পারে মাইক্রোবায়োলজির সাথে ক্লিনিক্যাল কাজের কি সম্পর্ক? আমি পড়বো মেডিসিন, আমি পড়বো গাইনি, আমি পড়বো পেডি, আমি পড়বো রেডিওলজি, এখানে লেন্স আমার কি কাজে লাগবে? কি যে কাজে লাগবে সেটা বোঝার জন্যই হচ্ছে আপনি বইটা পড়বেন, তাহলে বুঝতে পারবেন। এত কথা বলার একটাই কারণ, আপনাকে মেইন বই প্রতি আগ্রহ বাড়ানো। তো এখন হচ্ছে আসি, কি কি পরীক্ষার জন্য আপনারা প্রিপারেশন নেন একটু হিসাব করে দেখেন তো। আমি আপনাদের জন্য একটু স্ক্রিন শেয়ার করি, লিখে লিখে বললে হয়তো আপনাদের একটু ইজি হবে নাকি? যদি হচ্ছে আপনাদের মনে হয় না আপু লিখে শুনতে ভালো লাগতেছে না, আপনার ভোটকা ভ্যাচকানো চেহারা দেখেই কনসেন্ট্রেশন বেটার থাকতেছে, বলবেন, কোনো প্রবলেম নাই। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমি আবার আমার ভ্যাচকানো চেহারায় ব্যাক করব। আপাতত একটু হচ্ছে লিখার চেষ্টা করি, ঠিক আছে? ওকে। সো হচ্ছে গিয়ে আমাদের কি কি পরীক্ষা থাকে আপনারা আমরা সবাই জানি, তারপর একটু লিখি। যেমন হচ্ছে সবার আগে এখন আমাদের সামনে থাকবে হচ্ছে নভেম্বর মাসে আমরা ধরতে পারি আমাদের রেসিডেন্সি এন্ট্রান্স এক্সাম, তাই না? আচ্ছা, রেসিডেন্সি এন্ট্রান্স এক্সাম, তো যেটা হচ্ছে আমরা সবাই জানি পরীক্ষাটা হচ্ছে, একটু ভিডিও অফ করলাম। আচ্ছা, এটা আপনারা আমরা সবাই কিন্তু জানি যে রেসিডেন্সি এক্সাম, একটু ফ্যানটা বন্ধ করে দেবেন, সাউন্ডটা খুব ডিস্টার্ব। ওকে, থ্যাংক ইউ। তো রেসিডেন্সি হচ্ছে নভেম্বরে হবে, এটা আমরা মোটামুটি অনেকেই জানি, সবাই না জানলে অনেকে জানি। আচ্ছা, তো আপনি ধরে নেন নভেম্বর ফার্স্ট উইকে, ফার্স্ট ফ্রাইডে আপনার রেসিডেন্সি এক্সাম হবে, এটা আপনি ধরে নেন। যদি পরীক্ষার টাইম চেঞ্জ হয় সেটা আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এরপরে নেক্সট পরীক্ষা আছে কি? এফসিপিএস পার্ট ওয়ান আছে, তাই না? এফসিপিএস পার্ট ওয়ান হবে জানুয়ারিতে। কবে হবে এখনই ডেট বলে দিচ্ছি, মাথায় সেট করে করে নেন। যারা এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষা দিবেন তাদের ডেট হবে কবে? তাদের ডেট হবে হচ্ছে জানুয়ারি মাসের, ধরে নেন আচ্ছা, এটা একটা ছোট্ট একটা গুড নিউজ দেই। যদি হচ্ছে একদিনের পরীক্ষা হয় তাহলে তো ডিফারেন্ট ইস্যু,
এখন কথা হচ্ছে যে একদিনের পরীক্ষা হওয়ার একটা চান্স আছে। তো একদিনের পরীক্ষা হলে কি হবে সেটা আমি জানি না, বাট যদি 3 দিন পরীক্ষা হয় সেক্ষেত্রে আপনার পরীক্ষা হওয়ার খুব সম্ভাবনা আছে 3, 4, 6, 5 তারিখ ফ্রাইডে। তো আপনারা হয়তো পেপার 3 আগে একটু বন্ধ পাবেন, ঠিক আছে, এরকম হতে পারে। তো তাহলে এফসিপিএস পার্ট 1 পরীক্ষার ডেটটা হচ্ছে আমরা মনে মনে হিসাব করে নিলাম। নেক্সট হচ্ছে আমাদের কি পরীক্ষা আছে, নেক্সট হচ্ছে কি আমাদের যে পরীক্ষাটা হচ্ছে আসবে সেটা হলো ডিপ্লোমা বা হচ্ছে এমফিল, তাই তো? আচ্ছা, তো এখন হচ্ছে আসেন, এই যে এতগুলা পরীক্ষার কথা বললাম এগুলো সব বাংলাদেশের পরীক্ষা। এছাড়া যদি হচ্ছে আপনারা মনে করেন কেউ ইউএসএমএল দিবেন, হতে পারে না, কেউ এমসি দিবেন, কেউ হচ্ছে প্ল্যাব দিবেন, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে ধরেন কেউ হচ্ছে কি আমাদের রয়্যাল কলেজের যে বিভিন্ন এক্সামস গুলা থাকে সেগুলা দিবেন। এছাড়া আরো অনেক পরীক্ষা আছে, ডট 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 ডট, হাজার হাজার পরীক্ষা। আপনি পৃথিবীর যে পরীক্ষায় দেন না কেন, যে কোনো পরীক্ষার এন্ট্রান্স এক্সামে আপনার মাইক্রোবায়োলজি লাগবে, লাগবে মানে লাগবে। তো এখন আপনি যদি এমন ভাবে প্রিপারেশন নিতে পারেন যে প্রিপারেশনটা মোটামুটি সব পরীক্ষা কভার করে, তাহলে কিন্তু আপনার কনফিডেন্স লেভেলে অন্যরকম থাকবে। যদি হঠাৎ করে কখন আপনার মনেও হয় যে দেশ ছেড়ে চলে যাব, কিংবা হচ্ছে লাইফের বিভিন্ন গ্যারাকলে পড়ে যদি হচ্ছে প্ল্যান চেঞ্জ, ট্র্যাক চেঞ্জ করতে হয়, তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। সো এটা হচ্ছে যারা একদম জুনিয়র গুড়া বাচ্চা, ইন্টার্নশিপ করছে, কিংবা হচ্ছে এখনো লাইফের প্ল্যানিং সেট করে নাই, তাদের জন্য এটা অনেক বড় একটা পয়েন্ট যেটা আমি এখন বললাম। এবার হচ্ছে আসেন, এখন মনে করেন আপনাদের মধ্যে অনেকেই থাকতে পারেন যারা এখনো হচ্ছে সাবজেক্ট কনফার্ম করতে পারেন নাই। হতে পারে না যে আপনার মনে হচ্ছে গাইনি ভাল লাগে, বাট আপনি ইন্টার্নশিপ করতে করতে দেখলেন গাইনি ভাল লাগে না, অথবা হচ্ছে আপনার ভালো লাগে গাইনি, খুবই ভালো কথা, কিন্তু অনেক সময় হচ্ছে শারীরিক বিভিন্ন প্রবলেমের কারণে হয়তো আপনাকে গাইনি বা এই ধরনের সাবজেক্ট হচ্ছে স্ট্রেসফুল সাবজেক্ট আপনার জন্য ভালো হচ্ছে না। আবার ধরেন আপনার গাইনি খুব আপনার এমন কোন সাপোজ হচ্ছে আপনার খুব একটা স্ট্রেসফুল সাবজেক্ট ভালো লাগে, কিন্তু হচ্ছে আপনার ফ্যামিলি সাপোর্ট নাই, তো আপনাকে হচ্ছে গিয়ে ট্র্যাক চেঞ্জ করতে হবে। এই ধরনের অনেক সিচুয়েশন আপনারা পড়েন না, সবাই কিন্তু পড়ে। তো এই জন্য হচ্ছে গিয়ে একটু করে স্পেসিফাই করে দিচ্ছি প্রবলেম গুলো, অনেকে এই ধরনের সমস্যা ফেস করেন। তখন হচ্ছে গিয়ে আপনাদের কি করতে হয় বলেন দেখি। যেমন আমি সবসময় বলি, আপনি যদি সাবজেক্ট নিয়ে এখনো কনফিউশনে থাকেন, আপনি একটা কমন পড়া শুরু করেন, এমন কিছু দিয়ে পড়া শুরু করেন যেই পড়াটা হচ্ছে আপনার সব পরীক্ষায় কাজে দিবে। সো এই হলো গিয়ে আপনার এই বেসিকের পড়াগুলা হচ্ছে কিছুটা এরকম, যেটা কিনা আপনার সব পরীক্ষায় হচ্ছে কাজে দিবে। সো মাইক্রোবায়োলজি এমন একটা টপিক বা এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে আপনার সব পরীক্ষায় লাগবে, ঠিক আছে? এই ব্যাপারে হচ্ছে কি কোনো সন্দেহ নাই, কোথাও কম লাগবে কোথাও বেশি লাগবে, কিন্তু লাগবে। তাহলে বুঝতে পারছেন যে কেন হচ্ছে আপনি মাইক্রোবায়োলজিটা পড়বেন, এক দফা তো বুঝলেন। এবার হচ্ছে আসেন এই বইটা আপনি কিভাবে পড়বেন, আপনি কি পরীক্ষা দিচ্ছেন তার উপরে অনেক পড়া ডিপেন্ড করে। মনে রাখবেন আমরা এখানে কথা বলছি এন্ট্রান্স এক্সামের পরীক্ষা নিয়ে, ঠিক আছে? তো এন্ট্রান্স এক্সামে যখন আপনি পড়বেন, যাদের মাইক্রোবায়োলজি লাগে, সম্ভবত রেডিওলজিদের মাইক্রোবায়োলজি লাগে না, তাই না? এরকম কয়েকজনের লাগে না, তাদের কথা আলাদা, বাট মেজরিটিরই কিন্তু লাগে। তো এখন যদি আপনি রেসিডেন্সির কথা চিন্তা করেন, রেসিডেন্সিতে আবার পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টি, সার্জারি ফ্যাকাল্টি, তারপরে হচ্ছে গিয়ে আমার বেসিক ফ্যাকাল্টি, মেডিসিন ফ্যাকাল্টি, এরকম অনেক ফ্যাকাল্টি থাকে, ঠিক আছে? তো ফ্যাকাল্টি ওয়াইজ হচ্ছে গিয়ে আবার হয়তো একটু কম বেশি লাগতে পারে, কিন্তু ওই যে বললাম, যখন আপনি ডিসাইড করেননি এখনো যে আপনি কিসে যাবেন, সেক্ষেত্রে আপনি একটা কমন পড়া স্টার্ট করবেন। আর এফসিপিএস পার্ট 1 যারা, তারা তাদের অনুযায়ী পড়া স্টার্ট করবেন। তো এখন হচ্ছে আমি একটু এই সম্পর্কে বলে দিই। আচ্ছা আসেন, তো প্রথমে হচ্ছে দেখেন, এই যে একটা মোটকা বই আছে, যাদের সামনে বইটা আছে একটু খুলেন। দেখেন আমি কিন্তু 17th এডিশন মানে 17 এডিশনের বইটা নিয়েছি। কেন? বিকজ 17 এডিশনের বইটা হচ্ছে এখন লেটেস্ট। এখন হচ্ছে আপনার প্রশ্ন জাগতে পারে, তাহলে প্রত্যেক বছর নতুন নতুন বই বের হবে আর আমি কি প্রত্যেক বছর নতুন নতুন এডিশন কিনবো? আচ্ছা, এই বইগুলা হচ্ছে খুব সহজে নতুন এডিশন আসে না, প্রত্যেক বছর আসে না, বেশ দেরিতে করেই আসে। আর আরেকটা ব্যাপার, রয়্যাল কলেজে যে এক্সাম গুলা হয়, সেটা এমআরসিওজি, এমআরসিপি, এমআরসিএস যাই বলেন, ওনাদের কিন্তু হচ্ছে সিলেবাস একদম ফিক্স থাকে, এবং ওনাদের হচ্ছে ম্যাটেরিয়াল ওয়েবসাইটে বলা থাকে, এবং ওনারা কিন্তু একদম লেটেস্ট এডিশনটা সবসময় ফলো করে না, একটু পুরানো এডিশন ফলো করে, কারণ এতে স্টুডেন্টদের হয়তো সুবিধা হয়, এটা রিজন হতে পারে। তো তাদের কথা ভিন্ন, কিন্তু আমাদের দেশে কিন্তু এরকম কোনো কিছু বলা নাই, লেটেস্ট এডিশন ফলো করব না এমন কিছু কিন্তু বলা হয় না, বরং লেটেস্ট এডিশন থেকেই কিন্তু অনেক কিছু ফলো করা হয়। সো এই জন্য যদি এমন হয় যে আপনার পরীক্ষা জানুয়ারি মাসে, বই বের হলো নভেম্বর মাসে, সেটা আপনার প্রয়োজন নাই। কিন্তু যখন এমন হবে যে আপনার পরীক্ষা জানুয়ারিতে, আপনার বই বের হয়ে গিয়েছে জুনে, এপ্রিলে, আগের বছর, তাহলে কিন্তু আপনার লাগবে, কারণ সেটা অলরেডি আপনার পড়ার জন্য যথেষ্ট সময় আপনি পেয়েছেন। তো এখন হচ্ছে গিয়ে আমাদের লেটেস্ট এডিশন হচ্ছে গিয়ে 17 এডিশন। তো এখন আসেন, এই যে 17 এডিশন, হয়তো আমরা এমবিবিএস লাইফে এক একজন এক একটা এডিশন পড়েছি, অনেকের কাছে পুরনো বই আছে, পুরনো বই দিয়ে হবে নাকি? তো পুরনো বই রেখে আপনি পড়েন, সাথে 17 এডিশনের পিডিএফটা রাখেন, তাহলে তো হচ্ছে আপনি মিলিয়ে নিলেন। এক্সট্রা কোনো কথা থাকলে সেটা আপনি ওই পেজটা শুধু প্রিন্ট করলেন। আচ্ছা, এখন যদি আপনি বলেন
যে আপু কি বলে পুরা বইটা আমার লাগবে না, যে কয়েকটা পাতা লাগবে সেই কয়েকটা শুধু সিলেক্টিভ আমি প্রিন্ট করে নেই। আপনার এখানে যে পরিমাণ হ্যাসেল যাবে একটা একটা পাতা খুঁজে বের করতে, সেই হ্যাসেলের চাইতে একটু হচ্ছে কষ্ট করে টাকা খরচ করে প্রিন্ট করে ফেলা ভালো। এখন প্রিন্ট তো প্রয়োজন নাই, আমাদের নীলক্ষেত আছে। আমাদের নীলক্ষেতে কিন্তু সব বিদেশি বইয়ের হচ্ছে লেটেস্ট এডিশন একদম পাওয়া যায়, একদম পাওয়া যায়। এবং হচ্ছে কি সাদা কালোও পাওয়া যায়, রঙিনও পাওয়া যায়। রঙিন ফটোকপিতে খরচ বেশি, সাদা কালোতে খরচ কম। আবার সাইজে ভোটকাও আছে, ছোট আছে, এইটুকু পাওয়া যায়, এত বড়ও পাওয়া যায়। যার যার সামর্থ্য অনুযায়ী তিনি হচ্ছে তেমন বই কিনবেন। এখন অনেকের মনে হয় কি যে আপু মেইন বই এতগুলা কিনতে কত টাকা খরচ হবে, এত টাকা আমি কেন খরচ করবো, বা আমার তো আগের পড়ার শিট আছে, নোট আছে, গাইড আছে। অবশ্যই আপনার শিট নোট গাইড আপনার জন্য অ্যাসেট, খুবই অবশ্যই ইম্পর্টেন্ট, বাট স্টিল মেইন বইয়ের বিকল্প তো কিছু হয় না। একটা মেইন বই যদি আপনার কাছে কেনা থাকে সেটাও কিন্তু আপনার একটা অ্যাসেট। এবং বই কিনে কখনো কেউ দেউলিয়া হয় না, বই কিনে আপনি কখনো লস খাবেন না। ঠিক আছে, তো বইটা কিনবেন, বইয়ে খরচ করা হচ্ছে ইনভেস্ট করা। আর যদি একান্তই হচ্ছে আপনার মনে হয় যে আমার এতগুলো বই প্রয়োজন নাই, তাহলে আপনি আরেকটু কম খরচে কারো কাছে সেল করে দেন, অসুবিধা তো নাই। মানে মোট কথা এখানে লসের কিছু নাই। ঠিক আছে, তো এখন হচ্ছে আসেন একটা কথা বলি, যে যার যার সামর্থ্য অনুযায়ী আপনি বই কিনলেন। তো এখন একসঙ্গে যার অনেকগুলো বই কিনতে কষ্ট, তিনি একটু একটু করে কিনেন, অসুবিধা নাই। আচ্ছা, কিন্তু মনে রাখবেন যে কালার, মানে যখন আপনি পড়ার উদ্দেশ্যে কিনবেন এই ধরনের বই, মেইন বই একদম অরিজিনালটা কেনার দরকার নেই। অরিজিনালটা কিনলে আপনার এক্সপেন্সিভও হবে, এবং ওটা কালার গ্লসি পেপার থাকে, ওখানে হচ্ছে দাগানো যায় না। তার চেয়ে কম দামে কিনে ফেলা ভালো, এবং খুব বেশি দাম কিন্তু হয় না। আর আরেকটা বিষয়, আপনি যদি নিজে গিয়ে বই না কিনতে পারেন, অনলাইনে যদি কেনেন, সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই খেয়াল করে দেখবেন যে অনলাইনে অনেক এখন অনলাইন পেজ পাওয়া যায়, আপনি যেখানে ইচ্ছে সেখানে অর্ডার দিয়ে নিতে পারেন। তবে নিজে কিনেন আর অনলাইনে কিনেন, যাই কিনেন খেয়াল করে দেখবেন, অনেক সময় নীলক্ষেতে হচ্ছে কিছু দুষ্টু লোক আছে, তারা হচ্ছে গিয়ে দেখবেন উপরে 17 এডিশনের কাভার দিয়ে ভিতরে 16 এডিশন বা 15 এডিশন বিক্রি করতেছে, এমন কিন্তু করে যে কোনো বইয়ের ক্ষেত্রে। তাই হচ্ছে অবশ্যই আপনি একটু যাচাই করে নেবেন যে ঠিক বইটা আপনাকে দিয়েছে কিনা। অনেকে খেয়াল নাই করতে পারে, ভুল হতে পারে, তো আপনি নিজের দায়িত্বে খেয়াল করে নেবেন। ঠিক আছে, তো অনেকগুলো কথা বললাম, এবার হচ্ছে আসেন বইটা খুলি। বইয়ের হচ্ছে গিয়ে ইন্ডেক্সে যাই, যার কাছে বই আছে তার দেখতে খুব সুবিধা হবে, যার বই নাই কোনো অসুবিধা নাই। আমি এমন কোনো কথা বলবো না যে বই ছাড়া আপনি একদম বুঝতেই পারবেন না। ঠিক আছে, তো এখন দেখেন ইন্ডেক্সে আমাদের এই বইটাতে টোটাল পার্ট হচ্ছে 15টা। 15টা পার্ট আপনার কোনো দরকার নাই। দেখেন 1 নম্বর পার্ট হচ্ছে বেসিক ব্যাকটেরিওলজি। এইটাতে হচ্ছে আপনি যদি চিন্তা করেন এখান থেকে কি পড়বো আর কি বাদ দিব, এটা মনে রাখবেন যেটা বেসিক, এটা সবার জন্য বেসিক, এটা আপনার লাগবেই। আপনি যেই পরীক্ষায় দেন এখান থেকে আপনার যথেষ্ট দখল লাগবে। সো বেসিক ব্যাকটেরিওলজি হচ্ছে আপনার খুব ভালো মতো লাগবে। ক্লিনিক্যাল ব্যাকটেরিওলজি, ক্লিনিক্যাল ব্যাকটেরিওলজিতেই হচ্ছে আপনার আসল খেলা। কিরকম দেখেন, বেসিকটা আপনার সবার সেম লাগবে, কিন্তু ক্লিনিক্যাল কিন্তু সবার সেম লাগবে না। এটা আপনাকে একটু বোঝাই। ধরেন আপনি এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিবেন, ঠিক আছে? তো এখন হলো, আপনি সাপোজ গাইনি দিয়ে শুরু করি, অবসেন গাইনির মানুষ। অবসেন গাইনিতে আমার কানে কি ইনফেকশন হয় এটা কি দরকার আছে? নো, খুব একটা দরকার নাই। অবসেন গাইনিতে চোখে কি ইনফেকশন হয় খুব একটা দরকার আছে? খুব একটা দরকার নেই। তবে হ্যাঁ আছে, নর্মাল ডেলিভারি হতে গেলে যদি হচ্ছে কোনো মায়ের হারপিস থাকে, ক্লামাইডিয়া থাকে অ্যাক্টিভ, তখন বাচ্চা কিন্তু ওদিক দিয়ে ডেলিভারি হতে গিয়ে ওই সিক্রেশন গুলো চোখে মুখে লাগে, ওই বাচ্চার কিন্তু কনজাংটিভাইটিস হতে পারে। এইটুকুই লাগবে, এর বেশি কিন্তু লাগবে না। ঠিক আছে, আবার খেয়াল করে দেখেন, আপনার হচ্ছে দাঁতে কি দিয়ে ইনফেকশন হয়, দুনিয়ার অর্গানিজম, এগুলা হচ্ছে আপনার ডেন্টিস্ট্রিতে, ইএনটিতে খুব লাগবে, তাই না? গাড়িতে কি লাগবে? খুব কিন্তু একটা লাগবে না। তো যখনই আপনি ক্লিনিক্যাল পার্টটা পড়বেন, আপনি নিজেকে প্রশ্ন করবেন, আমি যে সাবজেক্টে পরীক্ষা দিব এফসিপিএস পার্ট 1, এখানে কি এটার খুব বেশি ইনভলভমেন্ট আছে? যদি মনে হয় হ্যাঁ আছে, তাহলে আপনি অবশ্যই এটা পড়বেন। যদি আপনি মনে করেন না ইনভলভমেন্ট নাই, তাহলে স্কিপ করেন। যদি আপনি না বুঝেন জিজ্ঞেস করেন, আমরা আছি কিসের জন্য। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে এফসিপিএস পার্ট 1 এর স্টাইল। আর রেসিডেন্সি, রেসিডেন্সি কিন্তু একটু ঝামেলার আছে। কিরকম? রেসিডেন্সি মনে করেন আপনি সার্জারি ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন। সার্জারি ফ্যাকাল্টি মানে দুনিয়ার সব সার্জারি, সেটা আপনি দাঁতের সার্জারি, সরি, মাথার সার্জারি করেন, মানে নিউরো সার্জারি হোক, অর্থোপেডিক্স হোক, অবসেন গাইনি হোক, ইএনটি হোক, আই হোক, যাই বলেন, জেনারেল সার্জারি বলেন, কোলোরেক্টাল বলেন, সবই সার্জারি ফ্যাকাল্টি। অর্থাৎ এখানে হচ্ছে সব সার্জারি ফ্যাকাল্টিকে একটা বস্তার ভিতরে ঢুকাই ফেলছে, এবার বস্তার মধ্যে যাই থাকুক ঘুটানি ঘুটানি মারবে, এরকম ব্যাপারটা। এফসিপিএস পার্ট 1 এ সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা একেবারে আলাদা 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 আলাদা। ঠিক আছে, কিন্তু রেসিডেন্সি কিন্তু আলাদা 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 না, সবকিছু জগা খিচুড়ি পাকাইছে। সো এই জন্য হচ্ছে আপনার প্রশ্নটা এমন হবে, প্রত্যেকটা মানুষকে যেন সে একটা একটা করে শান্ত করতে পারে, যেন হচ্ছে এমন না হয় আমি দিব অবসেন গাইনের মানুষ, আমি পরীক্ষার হলে গিয়ে দেখলাম খালি অর্থোপেডিক্স আর জেনারেল সার্জারি প্রশ্ন। এটা না,
যেন আমাকেও শান্ত করে, যাক আমার থেকেও 2টা প্রশ্ন আসলো, যে জেনারেল সার্জারি তার জন্য 2টা প্রশ্ন থাকলো, এরকম। অর্থাৎ সার্জারি ফ্যাকাল্টির আন্ডারে যতগুলো সাবজেক্ট আছে সবার মতো করে হচ্ছে একটু একটু করে প্রশ্ন চলে আসবে। ঠিক আছে, এই হলো ব্যাপার। আচ্ছা, কমেন্ট গুলো আমি একটু পরে দেখতেছি। আচ্ছা, এই হলো আপনার ব্যাপার। সো এই জন্য হচ্ছে রেসিডেন্সিতে আপনি সিলেক্টিভলি পড়তে পারবেন না। যে আপনি অপশন গাইডের উদ্দেশ্যে পরীক্ষা দিচ্ছেন, তাই আপনি ভাবলেন যে আমার জন্য তো হচ্ছে গিয়ে অমুক ইনফেকশনটা জরুরি না, তাই আমি অমুক ইনফেকশনটা হচ্ছে স্কিপ করে যাই। এটা আপনি একটু কম করতে পারবেন। কেন? বিকজ আপনি সার্জারি ফ্যাকাল্টিতে দিচ্ছেন, সবার জন্য কমন প্রশ্ন হবে। সো এই জন্য আপনার সেখানে কিন্তু সবই পড়তে হবে। তো মাইক্রোবায়োলজির জন্য রেসিডেন্সি খুবই একটা ইম্পর্টেন্ট, রেসিডেন্সির জন্য মাইক্রোবায়োলজি খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এখান থেকে আপনার অলমোস্ট মানে যদি আপনি এভাবে কোনো ফিক্স কোনো রেশিও নাই, তারপরেও যদি হচ্ছে বলেন যে 200 মার্কসের পরীক্ষা যদি হয়, মানে 200টা প্রশ্নের পরীক্ষাতে আপনার অলমোস্ট 20-25টা হচ্ছে ধরেন আসবে। ঠিক আছে, এরকম বলতে পারেন। মানে এতগুলা প্রশ্ন আপনার মাইক্রো থেকে আপনি পাবেন। তো এই জন্য রেসিডেন্সিতে মাইক্রোতে ভালো রকম হচ্ছে কি আপনার দখল লাগবে। তো এখন আসেন, এখানে পড়তে গেলে দেখবেন অনেকগুলা পড়া এরকম মাইক্রোবায়োলজির ক্ষেত্রে বলতেছি যে মুখস্থ করতে হবে অনেক কিছু। আপনি চাইলেও হচ্ছে ওগুলা বুঝে বুঝে পড়ে গিয়ে পরীক্ষার হলে ডেলিভার করতে পারবেন না। কারণ এখানে অনেক কিছু মুখস্থের আছে। সো মুখস্থের জিনিসগুলো আপনি কিভাবে পড়বেন? আপনি মুখস্থ বিদ্যা যদি যার ভালো থাকে তার তো খুবই ভালো। বাট স্টিল মুখস্থ বিদ্যা যতই ভালো থাকুক, পরীক্ষার হলে গিয়ে মনে না পড়লে সেই মুখস্থের কোনো দাম নাই। সো এইজন্য এখানকার যে পড়াগুলো আছে সেগুলা বেটার হচ্ছে আপনি একটু ছন্দ আকারে, গল্প আকারে নিজের মতো বানিয়ে বানিয়ে পড়েন। এখন হচ্ছে আসেন, আমরা সবসময় অন্যের উপর অনেক ডিপেন্ড করতে পছন্দ করি, তাই না? তো এখন মনে করেন আপনি ভাবতেছেন কি কি হচ্ছে গ্রাম নেগেটিভ রড আছে, দুনিয়ার নাম আপনি কিভাবে মুখস্থ করবেন বুঝতে পারতেছেন না। তো আপনি এখন বসে বসে হচ্ছে একটা ছন্দ বানালেন, সেই ছন্দ বানাতে আপনার অনেক সময় লেগে গেল, লাগতেই পারে। তারপর নিজের বানানো ছন্দ যখন আপনি পড়বেন, সেটা আপনার পরীক্ষার হলে খুব ভালো মনে থাকবে। আর যদি হচ্ছে আপনার এই সময়টা না থাকে, বা আপনার এই টাইমটা বা আপনি বানাতে পারছেন না, বিরক্ত লাগতেছে, বা সবাই সবকিছু পারিও না আমরা, সেক্ষেত্রে হচ্ছে কি করতে পারেন? ইয়েস, মেন্টরদের হেল্প নিতে পারেন। তার চেয়ে তো হচ্ছে আমি আরেকটা ইজি অপশন আপনাকে দিব, সেটা হলো আপনি গুগল করে ফেলবেন। কেন? খেয়াল করে দেখবেন, আমরা মেন্টররা কিন্তু সবকিছু নিজের মাথা থেকে বের করি না। আমি অনেক কিছু হচ্ছে নিজের মাথা থেকে বের করে বিভিন্ন উপমা দিয়ে, উদাহরণ দিয়ে বুঝাই, সেটা আপনি শুনলেই বুঝবেন যে এটা আমি বানাইছি। বাট আমি যেমন রিভ্যাম্পে আমাদের একটা লাস্ট 1 মাসের একটা স্পেশাল, একটু ফোনটা ধরতো, লাস্ট 1 মাসের একটা স্পেশাল ব্যাচ থাকে রিভ্যাম্প। সেখানে আমরা প্রচুর হচ্ছে ছবি টবি হচ্ছে পোস্ট করি। ঠিক আছে, মানে হচ্ছে অনেক চিরকুট, অনেক হচ্ছে আমরা অনেক ফ্ল্যাশ কার্ডের মতো হচ্ছে দেই। সেই ফ্ল্যাশ কার্ড গুলা কিন্তু সব আমাদের বানানো থাকে না, সেগুলো অনেকগুলাই হচ্ছে আমরা এরকম গুগল থেকে সার্চ দিয়ে নেই। তো সার্চ দিয়ে নেই যে, সেটা অবশ্যই হচ্ছে গিয়ে যাদের কাছ থেকে নিচে সে কার্টেসি সহই আমরা পোস্ট করি, কিন্তু হচ্ছে অনেক আসবে, হাজারে হাজারে আসবে। সেখান থেকে যেটা প্যালাটেবল, যেটা বেছে নেওয়ার মতো, সেটাই হচ্ছে আমরা নেই। সো এটা একটা সহজ বুদ্ধি আমি দিলাম, যে আপনারা গুগল করবেন। আপনারা এখন অনলাইনের যুগ, এখন হচ্ছে খুব একটা স্মার্ট যুগ, ডিজিটাল যুগ, আপনারা এটার হেল্প নেন। এবং হচ্ছে গিয়ে যখন আপনার অনেকের কঠিন লাগতে পারে, অনেকেই আছেন যারা এগুলাতে খুব একটা পারেন না, এটা খুবই স্বাভাবিক, অনেকেই পারে না। কিন্তু আপনি 1-2টা যখন করতে থাকবেন, আপনি দেখবেন 1 সপ্তাহের মধ্যে আপনার আয়ত্তে চলে আসছে। সো আপনি সার্চ দিবেন, সার্চ দিলে দেখবেন প্রচুর হচ্ছে ছবি চলে আসবে, প্রচুর হচ্ছে পোস্ট এরকম চলে আসবে। সেখান থেকে আপনি আপনার পছন্দের জিনিসটাকে হচ্ছে নেমায় নিলেন। খুবই ইজি অপশন। তাহলে এইভাবে যখন আপনি একটু একটু করে নিজের একটা গোছানো জিনিস রেডি করবেন, সেটার মেমোরি যে কি পরিমাণ স্ট্রং হবে আপনি চিন্তাও করতে পারবেন না। আচ্ছা, এখন আসেন, আপনি বলতে পারেন যে আপু তাহলে যদি সবকিছু গুগলেই পাওয়া যায় তাহলে বই পড়ার কি দরকার? নো, গুগলে সবকিছু পাওয়া যাবে না। গুগলে অনেক ভুল থাকবে, স্পেশালি উইকিপিডিয়াতে তো অনেক ভুল থাকে। যখন হচ্ছে আপনি জিনিসটা জানবেন, তখন সেখান থেকে আপনি কনসাইজ ভার্সনটা পিক করতে পারবেন। যদি আপনি নাই জানেন আপনি কি ছেড়ে কি পিক করবেন, ঠিক আছে, থাকে না একদম হঠাৎ করে কোথাও গেলে আমরা অস্থির হয়ে যাই, কি ছেড়ে কি কিনবো, কি ছেড়ে কি দেখবো, বিকজ আমি জানি না যে আমি কি উদ্দেশ্যে এসেছি। সো যখন আপনি জিনিসটা জানেন, আপনি সবকিছু খুব ইজিলি পিক করতে পারবেন। এবার হচ্ছে আসি, পড়লাম, গুছাইলাম, খুবই ভালো। যদি আমি নাই জানি পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে, তাহলে এই পড়া দিয়ে কোনো লাভ আছে? লাভ আছে, কিন্তু এটা পরীক্ষায় পাশ হবে না। সো পাশ করার জন্য যখন আপনি ফার্স্ট উদ্দেশ্য হবে, আমি প্রথম পড়াটা হবে আমার বড় সড়ো পড়া। ছোটবেলায় আমরা আইটেম দিতাম না? আইটেমের আগে মনে আছে হার্ড পড়তে পড়তে নিজের হার্টটা মুখ দিয়ে বের হয়ে যেত না? কি পরিমাণ হার্ড পড়া পড়তাম। সেই হার্ড পড়ে একটা আইটেম দিয়ে আবার 10-এ 6 পাইলে কান্নাকাটি করে অস্থির হয়ে যেতাম। তো এই 10 মার্কস জন্য কি পরিমাণ পড়াটা দিতাম। সে গেল আইটেম। এই আইটেমের হার্ড যখন আবার কার্ডে পড়তাম, তখন পড়াটা কমে আসতো, টার্মে আরেকটু, প্রফিট তো এইটুকুন একটা পড়ে হার্ড চলে যেতাম, তাই না? তাহলে কি হলো? তার মানে কি আপনি প্রফিট ওইটুকুন পড়া দিয়ে পাশ করেছেন? নো। ওই যে আইটেমে এতখানি পড়েছিলেন, সে রেসিডুয়াল আপনার ছিল, সেটা আপনি প্রফিট এইটুকুন রিভাইজ করেছেন বলেই আপনি পাশ করেছেন। এক্স্যাক্টলি এখানেও সেম। আপনার প্রথম পড়াটা হবে বড়, এরপরে আপনি সেটাকে
কনসাইজ করে ছোট করে আনবেন। যদি প্রথমে আপনি ছোট করতে যান, সেই মেমোরি আপনার বেশি দিন লাস্ট করবে না। ঠিক আছে? তো এখন হচ্ছে আসেন, আপনি পড়লেন বড় করে, ঠিকই আছে, কিন্তু পরীক্ষার আগে যেটা আমরা করি, পরীক্ষার আগে যখন আমরা রিভ্যাম্প করি, তখন সেই বড় পড়াটাকে কনসাইজ করে আপনার ব্রেইনে প্রকোষ্ঠে প্রকোষ্ঠে হচ্ছে আমরা সেট করে দেই। তো এই দায়িত্ব আমরাই নিয়ে নিই। কিন্তু তারপরেও যদি হচ্ছে আপনি নিজের দায়িত্ব নিজে নিতে চান এবং হচ্ছে গিয়ে প্লাস জিনিসটাকে হচ্ছে আরো বেশি নিজের কাছে ইজি করতে চান, তাহলে টেকনিক গুলা হচ্ছে আপনাকে একটু হেল্প করছে সেক্ষেত্রে শিখতে। আচ্ছা, এখন হচ্ছে আসেন, আপনি প্রথমে পড়লেন, যখন আপনি মেন্টরদের ক্লাস করবেন, যেখানেই সবখানে হোক না কেন, ওদের খবর আমি জানি না, নিজেদের কথাই বলি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব বলেন তো? আমরা আপনাকে পড়াবো। পড়ানোর টাইমে কিন্তু আমরা আপনাকে বলে দিব কিভাবে প্রশ্ন হয়। বিকজ আপনি কোন পরীক্ষা দিচ্ছেন? আপনি এন্ট্রান্স এক্সাম দিচ্ছেন। আপনি কিন্তু রিটেন পরীক্ষা দিচ্ছেন না, যে আপনি রিটেন দিবেন, রিটেনে আপনি এই পার্থক্যটা ছক করে লিখে ফেললেন। নো, আপনি এরকমটা দিচ্ছেন না। সো আমার পড়ানোর প্যাটার্ন আমাদের মোটেও এমন থাকবে না যে আপনি রিটেন কভার দিবেন। আপনার কভারেজটা থাকবে এমসিকিউ, সিঙ্গেল বেস্ট। এখন আসেন, ধরেন হচ্ছে একটা ছোট্ট টপিক বের করি, যে টপিকটা আপনারা সবাই জানেন। ঠিক আছে, আসেন বইটা খুলি। ওকে, ফার্স্ট টপিক দেখেন, পার্ট 1, বেসিক ব্যাকটেরিওলজি, চ্যাপ্টার 1। নাম কি? ব্যাকটেরিয়া কম্পেয়ার্ড উইথ আদার মাইক্রো অর্গানিজমস। চ্যাপ্টারটা কতটুকু জানেন? খুবই ছোট্ট, মাত্র 3 পাতা। ঠিক আছে, তাও 3 পাতা সম্পূর্ণ ভরেও নাই, এত ছোট। কিন্তু এখান থেকে আপনার অনেকগুলো প্রশ্ন আসতে পারে। যেমন হচ্ছে দেখেন, একদম ফার্স্ট প্যারাটায় যাই, আপনারা সবাই দেখেন, বইয়ের দিকে তাকান। ঠিক আছে, এখানে কি লেখা আছে? একদম ফার্স্ট লাইনটা দেখেন, যে হিউম্যান ইনফেকশাস ডিজিজ করে এরকম হচ্ছে এজেন্ট হচ্ছে টোটাল 5টা, 5 মেজর গ্রুপস অফ অর্গানিজম। ঠিক আছে, কি কি? ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্রোটোজোয়া, হেলমিনথস এন্ড ভাইরাস। ঠিক আছে, খুবই সহজ পড়া। এখন আসেন, এমসিকিউ যদি হয় কি আসবে? কোনটা ধর একটু, কোনো সমস্যা নেই? হ্যালো, আসসালামু আলাইকুম। জি আঙ্কেল, জি আঙ্কেল। এর কোনো পানি তো ছাড়া নাই। না না, পানি ছাড়া। আচ্ছা, ইলেকট্রিসিটি চলতো মাঝখানে, কারেন্ট ছিল না, তখন মনে হয় মোটর বন্ধ হয়ে গেছে। সরি, খুবই সরি, খুবই সরি। আচ্ছা, আব্বু ফোন দিচ্ছিল, যাই হোক, সরি। তো 5টা অর্গানিজম, তারপরে এমসিকিউ তে প্রশ্ন কিভাবে আসবে? কিভাবে আসতে পারে? খুব সহজ একটা এক্সাম্পল দিচ্ছি, যে নিচে হিউম্যান ইনফেকশাস ডিজিজ করে। ঠিক আছে, আমি একটু প্রশ্ন লিখে দেখাই এবার, তাহলে আপনার জন্য ইজিয়ার হবে। খুবই ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, যদি হচ্ছে আপনাদের মনে হয় যে বুঝতে অসুবিধা হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে, এনিথিং, তাহলে আমাকে মেসেঞ্জারে কল দিয়ে দিবেন। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমাকে কিছু একটা নক করার ট্রাই করছেন, বিকজ এই মুহূর্তে আমি কমেন্ট দেখতে পাচ্ছি না। ঠিক আছে, একটু পরে দেখতে পাবো। ওকে, আসেন। তো তাহলে আমার ফার্স্ট লাইনটা থেকে আমি আপনাদেরকে 2টা প্রশ্ন হচ্ছে বানিয়ে পড়াটাকে বুঝতে হেল্প করব। যারা হচ্ছেন একদম জিরো থেকে শুরু করেছেন, যারা কখনোই পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষার প্রিপারেশন নেন নাই, যারা অনেক বছর গ্যাপে শুরু করবেন, তাদের কিন্তু প্রথম ধাক্কাটা লাগে এখানেই, যে আমি প্রশ্নই বুঝতে পারি না, কিভাবে পরীক্ষায় প্রশ্ন হবে সেটাই ধরতে পারি না। ঠিক আছে, লাইনটা হচ্ছে আগে লিখে আসেন। লাইনটা হচ্ছে, দ্য এজেন্টস অফ হিউম্যান ইনফেকশাস ডিজিজ, তাই তো? আচ্ছা, একটু চেষ্টা করতেছি লিখার, স্লো হলে ক্ষমা করবেন। হুম, এই তো, তাই তো। হ্যাঁ, মনে করেন, আমি স্পেলিং মিস্টেকটাকে হচ্ছে মাফ করবেন। ঠিক আছে, এরকম লিখলো। এখন হচ্ছে, দ্য এজেন্টস অফ হিউম্যান ইনফেকশাস ডিজিজ, দ্য 5 মেজর গ্রুপস অফ অর্গানিজমস। তারপর আপনাকে প্রশ্ন করলো কি? প্রশ্নটা হচ্ছে এভাবেই থাকবে, যে ফলোইং, আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম ডাজ নট বিলং টু দ্য গ্রুপ। ঠিক আছে, মনে করেন হচ্ছে এমনটা লিখলো। ওকে, এবার হচ্ছে আপনাকে অপশন দিল, হুম, দেখতে পাচ্ছেন তো সবাই? এই পাশে লিখলাম, ঠিক আছে।
দিল। এখন যদি হচ্ছে আপনাকে কি জিজ্ঞেস করেছে, হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম ডাজ নট বিলং টু দ্য গ্রুপ, মানে 5টা অর্গানিজম হচ্ছে বিলং করে, তার মধ্যে কোনটা হচ্ছে বিলং করে না আপনার কাছে জানতে চাচ্ছে। তাহলে দেখেন প্রশ্নে কিন্তু জানতে চাচ্ছে কোনটা বিলং করে না। আমরা যেটা পরীক্ষার হলে খুব ইজিলি ভুল করি সেটা হচ্ছে আমরা সবসময় পজিটিভটা চিন্তা করি, তখন আমাদের মাথায় আসবে কি 5টার মধ্যে কোনটা বিলং করে। আপনি দেখবেন কি সবগুলাই তো করে, তাহলে উত্তর কি মনে হবে, সবগুলা ট্রু দিয়ে আসবেন আপনি, তাই না? আচ্ছা, যখন আপনি এরকম কোনো একটা প্রশ্নে, সাধারণত এই ধরনের সবগুলা ট্রু সবগুলা ফলস প্রশ্ন আসে না, জাস্ট আপনাকে বোঝানোর জন্য আমি দিচ্ছি। আপনি কি করলেন, আপনি সবগুলা ট্রু দিয়ে আসলেন। আপনি সবগুলা ট্রু দিয়ে আসলে কি হবে, একদম পরীক্ষায় কি পাবেন, একটা ডাবল জিরো পাবেন। কেন? বিকজ ওরা কিন্তু জানতে চেয়েছে কোনটা হলো বিলং করে না। ঠিক আছে, সো বুঝতে পারছেন? এই লাইনটা থেকে প্রশ্নটা তাহলে এইভাবেই আসবে। ঠিক আছে, এইভাবেই হচ্ছে আপনার প্রশ্নটা আসতে পারে। তাহলে দেখেন উত্তর তাহলে কি হবে, উত্তর হচ্ছে দেখেন সবগুলাই হবে ফলস 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 ফলস, তাই না? এই তো। আচ্ছা, এখন হচ্ছে আসেন, এই সেম জিনিসটা হচ্ছে যদি এমন করে যে আপনাকে বললো এটা একটা সিঙ্গেল বেস্টের প্রশ্ন, ঠিক আছে, সিঙ্গেল বেস্টের প্রশ্ন, এবং হচ্ছে আপনাকে ও হচ্ছে একটু চেঞ্জ করে দিল। কিরকম চেঞ্জ করে দিল, মানে আপনি অপশনগুলো একটু চেঞ্জ করে দেই। ঠিক আছে, সিঙ্গেল বেস্টের প্রশ্ন, সিঙ্গেল বেস্ট মানে কি জানেন? সিঙ্গেল বেস্ট মানে হলো 5টা অপশন থাকবে, তার মধ্যে আপনাকে একটা অপশন হচ্ছে চুজ করতে হবে। তাহলে মনে করেন অপশন দিল এখন ভাইরাস, ঠিক আছে, প্রোটোজোয়া, ঠিক আছে, হেলমিন্থ, ব্যাকটেরিয়া, এবং হচ্ছে সাথে একটা দিল, জাস্ট হচ্ছে আপনার বোঝানোর জন্য বলতেছি, ধরেন দিয়ে দিল হচ্ছে রাফা। আচ্ছা বলেন, আমি কি হচ্ছে এতই খারাপ যে আমি আপনাদের ডিজিজ করব? মোটেও না। তাহলে উত্তর কি হবে বলেন দেখি? এখানে উত্তর হবে অবভিয়াসলি রাফা। নিজেকে উত্তর হিসেবে দিতে তো খুব মজাই লাগতেছে, তাই না? দিস ইজ দ্য অ্যান্সার। এইভাবে হচ্ছে আপনার প্রশ্নটা হবে। ঠিক আছে, তো এমসিকিউ হলে ওরকম, সিঙ্গেল বেস্ট হলে ওরকম। তো এইটা যখন আপনি বুঝে গেলেন, এখন দেখেন এই প্রত্যেকটা লাইন থেকে কত শত 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 হাজারের হাজারের প্রশ্ন তৈরি করা যায় যায়। এবং মেইন বই যখন আপনি পড়বেন, আপনার কনসেপশনটা এত সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার হবে যে এটা হচ্ছে আপনার দেখবেন মাথায় একদম খুব সুন্দর একটা চেহারা আকারে মনে পড়বে। এখন দেখেন আপনি যখন হচ্ছে অনেকগুলা শিট নোট গাইড পড়েন, একই সমানে কিন্তু আপনার পড়তে হয়, একই জিনিস পড়তে হয়, হ্যাঁ ট্রু, কিন্তু হচ্ছে মেইন বইয়ে হয়তো আগে পিছে 2টা লাইন থাকে, যে 2টা লাইন হচ্ছে আপনার শিট নোটের গাইডে থাকে না। এই জন্য হচ্ছে গিয়ে তখন অনেকের, সবার জন্য বলছি না, যাদের মেইন বই পড়তে ভালো লাগে, কনসেপশন ক্লিয়ার করতে ভালো লাগে, তাদের হচ্ছে ওটা খুব একটা আসলে মাথায় ঢোকে না। এখন আপনি যখন সারা দুনিয়ার সবগুলা পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে চাইবেন, আপনাকে হচ্ছে যখন হলিস্টিক প্রিপারেশন আগাতে হবে, আপনি এখান থেকে খুব ভালো করে গোছাতে পারবেন। এখন আসেন আরেকটা কথা, যখন হচ্ছে গিয়ে আপনি দেখবেন পুরো সম্পূর্ণ মেইন বইটা আপনার পড়া হয়েছে, আপনার কনফিডেন্স লেভেলই অন্যরকম থাকবে। কিন্তু ভয় যেটা হবে, পরীক্ষার আগে আমি এত বড় বই কিভাবে রিভাইজ করব? পরীক্ষার আগে আমরা যেহেতু আপনাকে জোর করে করে হচ্ছে মেইন বই পড়াচ্ছি, তাই নিজের দায়িত্ব থেকে আমরা আপনাকে আবার নিজের গরজেই হচ্ছে একটা রিভ্যাম্প ব্যাচে নিয়ে যাই, যারা এক্সামিনি না, শুধুমাত্র এক্সামিনিদেরকে, তাদেরকে হচ্ছে আমরা ওখানে গ্রুমিং করি। তখন হচ্ছে এই পড়াগুলো আপনার 3-4 বার করে যখন রিভাইজ হয়ে যায়, মাথায় খুব সুন্দর করে সেট হয়ে যায়। ঠিক আছে, এবার হচ্ছে আসেন দেখেন এই বইটার সবচেয়ে সুন্দর দিক যেটা, এই বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের লাস্টে সেলফ অ্যাসেসমেন্ট কোয়েশ্চেন্স আছে, এবং এগুলা কিন্তু সবই হচ্ছে আপনার সিঙ্গেল বেস্ট। ঠিক আছে, এবং যখন হচ্ছে আপনি প্রত্যেকটা চ্যাপ্টার পড়া শেষে এই সিঙ্গেল বেস্ট সেলফ অ্যাসেসমেন্ট কোয়েশ্চেন গুলা হচ্ছে আপনি প্র্যাকটিস করবেন। আপনার আলাদা করে কোনো কোয়েশ্চেন ব্যাংক দরকার আছে? নাই, কিন্তু আপনার হাতেই সব ম্যাটেরিয়াল আছে। তো এই বইটা কিনলে আপনি একসাথে কত লক্ষ কোটি জিনিস পাচ্ছেন। এবার আসেন এই বইয়ের একটা খুবই সুন্দর জিনিস দেখাই, একদম লাস্ট দেখেন, একদম লাস্টে আসেন বইয়ের একদম শেষে, একদম শেষে দেখেন 13 নাম্বার চ্যাপ্টার যেটা ইউএসএমএল এর ন্যাশনাল বোর্ড প্র্যাকটিস কোয়েশ্চেন্স, একদম প্র্যাকটিস কোয়েশ্চেনই দেয়া আছে। কতগুলা সংখ্যা জানেন কতগুলা? দেখেন কতগুলা দেয়া আছে, দেয়া আছে হচ্ছে অলমোস্ট আপনার, অলমোস্ট কি একদম সংখ্যা তো ইয়ে করেই দেয়া আছে, 700-র মতো, 654টা প্রশ্ন। দরকার আছে আপনার কোনো এক্সাম কোয়েশ্চেন ব্যাংক? দরকার কিন্তু নাই। সো আবার হচ্ছে এখানে শেষের দিকে আরেকটা চ্যাপ্টার আছে, যেখানে হচ্ছে কি আপনার অনেকগুলা অর্গানিজমকে শর্টকাটে হচ্ছে গুছায় লেখা। সেটা কি? প্রত্যেকটা অনেকগুলা পার্লস ফর দ্য ইউএসএমএলই। ঠিক আছে, এই যে আমাদেরও তো বিভিন্ন সময় আমরা পার্লস বলে হচ্ছে গিয়ে বলি না অনেক কথা, মানে মুক্তা, তাই তো? তো এখানে ইউএসএমএল এর পার্লস দেয়া আছে, একটা টেক্সট বুকের মধ্যে দেয়া আছে। এটা অনেকগুলা বক্স এখান দিয়ে আপনার কভার হবে। তার আগে দেখেন 10 নাম্বার চ্যাপ্টার, সামারি অফ মেডিকেলি ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া। আপনি যদি এখান থেকে আপনার পছন্দের, আপনার প্রয়োজনের ব্যাকটেরিয়াটার সামারি এখান থেকে করেন,
আপনার আলাদা করে নোট করার প্রয়োজন আছে? কোনো প্রয়োজন কিন্তু হচ্ছে না, ঠিক আছে? এবং হচ্ছে দেখেন প্রত্যেকটা চ্যাপ্টার শেষে একটা করে হচ্ছে আপনার পার্লস আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের সামারি আছে, ঠিক আছে? সবখানে না, কিছু কিছু চ্যাপ্টারে আছে, সেটা আপনার আরেক দফা কভার হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে আসেন, যখন আপনি 6 মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাসটা শেষ করতে চাইবেন, 3 মাসে 4 মাসে, এক একটা সাবজেক্টে আপনি অনেক কম সময় দিতে পারবেন, তখন নিজে নিজে এগুলাকে গুছানো একটু ডিফিকাল্ট লাগে। এই জন্যই হচ্ছে গিয়ে আপনার মেন্টর আপনাকে হেল্প করে, যেন স্বল্প সময় আপনি এটা গুছাতে পারেন, আর কিছু না। সো আমি হচ্ছে আমরা যে আপনাকে মাইক্রোবায়োলজি পড়াই বা পড়াবো, সেটা হচ্ছে আমরা আপনার এই বইটা ফলো করব, নট অনলি দিস বুক, আমরা আরেকটা বই ফলো করব। ওখানে আছে নাকি? খালেক, সম্ভবত নিচে। আচ্ছা, আমার এখানে সম্ভবত বইটা নাই, চেম্বারে রেখে আসছি। যাই হোক, সো খালেকের যে প্যাথোলজি মাইক্রোবায়োলজি আরেকটা বই আছে খালেক স্যারের, ওইটা আমরা ফলো করব। এই দুইটা যখন একসঙ্গে আপনি পড়বেন, আপনার সবকিছু সুন্দরভাবে শেষ হয়ে যাবে, সুন্দরভাবে কভার হয়ে যাবে, আপনার কনফিডেন্স লেভেল অনেক ভালো থাকবে ইনশাআল্লাহ, আমরা আশা করি আর কি। এই তো এখন আসেন, আমি আপনাদের অনেক কিছু হোমওয়ার্ক দিব। সেই হোমওয়ার্ক গুলো যখন আপনি ঠিক মতো করবেন, সেটা আপনি হাতে লিখে করেন, সেটা আপনি টাইপ করে করেন, সেটা হচ্ছে আপনি বিশ্রী করে লিখেন আর সুশ্রী করে লিখেন, টোটালি আপনার ইচ্ছা। কিন্তু সেটা যখন আপনি লিখবেন, আপনার একটা ভিজুয়াল মেমোরি এবং এই মেমোরি দুইটা মিলে এমন একটা মেমোরি তৈরি হবে যে আপনার পরীক্ষার হলে এটা খুবই হেল্প করবে। সো এই হচ্ছে আমার স্টাইল, বা আমি এটা এভাবে পড়াবো মাইক্রোবায়োলজির সামনে। আমি আপনাকে একটা বেসিক ধারণা দিয়ে নিলাম। সো এখন ধারণাটা দিলাম, অনেক বকর বকর সময় পার করলাম। তো আমি হচ্ছে এখন আপনাদের কমেন্ট গুলো একটু পড়বো, সেই কমেন্ট গুলা শেষে আমি আপনাদের পড়ানো শুরু করব। আর মিন হোয়াইল হচ্ছে আপনাদের যে কোনো প্রশ্ন হচ্ছে আমি জানতে চাচ্ছি, আপনাদের যে যে কোনো প্রশ্ন আপনারা অবশ্যই হচ্ছে করবেন, ঠিক আছে? আচ্ছা, কমেন্ট হচ্ছে অলরেডি অনেকগুলা হারায় গেছে, দেখতে পাচ্ছি না। যেখান থেকে পাচ্ছি সেখান থেকে দেখি আর কি করব। একদিনে এক্সাম হলে ভালো না খারাপ? আমি মনে করি একদিনে এক্সাম হলে ভালো, খুবই ভালো। আপু শোনা যাচ্ছে পার্ট 1-এ সব এসবিএ হবে, আপু এটা কি ভালো হবে নাকি খারাপ? আমি বলবো খুবই ভালো, আমি এসবিএ খুবই পছন্দ করি। এবং আমরা যেভাবে পড়াই, এসবিএ নিয়ে হচ্ছে কারো ভীতি থাকে না। যখন আপনার কনসেপশন ক্লিয়ার থাকবে, আপনি এসবিএ দেখলে খুব খুশি হবেন, আপনার ব্রেন আরাম পাবে, আপনার মধ্যে হচ্ছে গিয়ে সেই রকম একটা আনন্দের স্রোত জাগবে, ঠিক আছে? এসবিএ হচ্ছে কনসেপশন ক্লিয়ার থাকলে খুবই সহজ পারা, যথেষ্ট আরাম। সো ভুল হলে একদম পুরা জিরো, বাট আপনি পারলে এসবিএ তে কেউ কারো সাধ্যি নাই যে আপনাকে হচ্ছে ফেল করাবে বা ঠেকাবে, ঠিক আছে? সো এসবি আমি পছন্দ করি। এমসিকিউ পড়লে হচ্ছে গিয়ে আসলে আমার কাছে মনে হয় এমসিকিউটা একটু ক্লামজি লাগে, এবং একটা পরীক্ষা দিতে গেলে 5টা অপশনে আলাদা আলাদা ভাবে চিন্তা করলে ব্রেইন অনেক বেশি স্ট্রেস খায়। তার চেয়ে একটা প্রশ্ন আমি 2 মিনিট ধরে চিন্তা করে একটা অপশন লাগানো আমার কাছে ইজিয়ার লাগে। তো আমি এসবিএ পার্সোনালি পছন্দ করি। তো আমি বলবো আমার জন্য ভালো হবে, এবং আমার স্টুডেন্টরাও হচ্ছে গিয়ে যারা আছে, তারাও আশা করি এসবিএটাকেই বেশি প্রেফার করবে। ফারজান আক্তার অ্যানি, আই স্টিল কান্ট ওয়াচ দ্য লাইভ। আপু আপনি কি এখন দেখতে পাচ্ছেন? হয়তো নেটওয়ার্ক প্রবলেমের জন্য নাকি? আচ্ছা, যারা বলছেন পিডিএফ লাগবে, পিডিএফটা ফর টেম্পোরারি রিজন, যে আপনি হচ্ছে রাস্তাঘাটে আসা যাওয়া করছেন, আপনি পিডিএফ দেখলেন, কিন্তু বই হাতে কলমে না দাগায় পড়াটা খুব ভালো হয় না। সো খুবই অল্প দাম, যদি সামর্থ্য থাকে, সমস্যা না হয় অবশ্যই বই কিনে ফেলবেন। আমাদেরকে এখন 23 রেসিডেন্সিকে টার্গেট করে পড়ানো হবে, তাহলে কি আপু অক্টোবর রিভ্যাম্প ব্যাচ হবে? ফারিয়া সাইমন আপু, আপনি কোন ব্যাচের আমি তো জানি না আপু, মানে আমার এই মুহূর্তে তো আমার কাছে লিস্টটা নাই, তো বলতে পারছি না। তো যদি হচ্ছে কি রেসিডেন্সি ব্যাচের হয়, তাহলে তাকে রেসিডেন্সি টার্গেট করে পড়ানো হবে, তাকে তো অন্য পরীক্ষা টার্গেট করা হবে না। যে হচ্ছে এফসিপিএস, তাকে এফসিপিএস টার্গেট করে পড়ানো হবে। আর যে কম্বাইন্ড ব্যাচ, তাকে দুইটা টার্গেট করে পড়ানো হবে। সো পরীক্ষা টার্গেট করে পড়া হবে। তো পরীক্ষার আগে তো অবশ্যই হচ্ছে গিয়ে পরীক্ষা অনুযায়ী পড়া হবে, পরীক্ষার আগে রিভ্যাম্প ভাবেই হবে। কবে হবে না হবে এত চিন্তা ভাবনা করে ব্রেনকে চাপ না দিয়ে পড়া শুরু করে দেওয়া উচিত, ঠিক আছে? কারণ হচ্ছে কিছু প্ল্যানিং মেন্টরদের উপর ছেড়ে দিতে হয়, সব প্ল্যানিং যদি নিজের মাথায় নিতে হয়, তাহলে পড়া মাথা থেকে উড়ে উড়ে চলে যায়। তো এই জন্য হচ্ছে, যদি টেনশন মুক্ত থাকতে চান, সব দায় দায়িত্ব আমাদের উপরে চেপে দিয়ে পড়তে বসে যান। আর ফারিয়া সাইমন আপু, যদি আপনি কম্বাইন্ড ব্যাচের হয়ে থাকেন, তাহলে হ্যাঁ, আপনার একদম ধারণাটা একদম ঠিক আছে, যে অক্টোবরে রিভ্যাম্প হবে এক্স্যাক্টলি। সো দেখেন, আপনি কিন্তু অলরেডি হচ্ছে খুব সুন্দর সিনথেসিস করে ফেলেছেন ব্রেনকে। সো এটা একটু জারি রাখেন, ইনশাল্লাহ পরীক্ষাতেও খুব ভালো রেজাল্ট হবে। আপু আগের হাতে লিখে পড়াটা বেশি ভালো লাগতো আমার। আপু আমি তো সবসময় হাতে লিখেই পড়াই, ইনশাল্লাহ আবারও হাতে লিখে পড়াবো।
আচ্ছা, এখন তো পড়াচ্ছি না, এখন তো হচ্ছে জাস্ট একটু দেখালাম। আমি কিন্তু অনেক আগ্রহ করে হচ্ছে গিয়ে আসলে ডিজিটাল অনেক কিছু কিনেছি ক্লাস নেওয়ার জন্য। কিন্তু ক্লাস নিতে গিয়ে দেখলাম কেউ হচ্ছে ডিজিটাল পছন্দ করে না, সবাই হচ্ছে ওই বিশ্রী হাতের লেখাই আমার পছন্দ করে। মানে সবার কাছে নাকি বেশি প্যালাটেবল লাগে। তো আপনারা যেভাবে চান ওভাবেই। আগের গুলো কিভাবে সব ফলস হলো বুঝি নাই আপু। বিকজ হচ্ছে জানতে চেয়েছে। দেখেন প্রশ্নটা। আচ্ছা আগে বলেন আপনি এখন বুঝতে পেরেছেন কিনা, আপনি কি লাইভে আছেন কিনা, বুঝতে পেরেছেন কিনা, না বুঝতে পারলে বলেন আমি বুঝাচ্ছি। ইনসেক্টস তো অর্গানিজম না আপু। আচ্ছা কমেন্টটা দেখতে পারিনি কি করেছিলেন। খালিক স্যারের প্যাথোমাইক্রো কোন এডিশন? এখন সম্ভবত 8 এডিশন চলে লেটেস্ট। নাহিদ ইসলাম আপু, 6 এর গ্যাপে পড়া শুরু করতে চাচ্ছি, রেডিওলজিতে আমি 6 মাসে পারবো? আপু যদি আপনি এফসিপিএস পার্ট 1 প্রিপারেশন নেন অথবা শুধু রেসিডেন্সি নেন, আপনি অবশ্যই ইনশাআল্লাহ পারবেন। কিন্তু দুটো যদি কম্বাইন নিতে যান, রেডিওলজিতে একটু ডিফিকাল্ট টাফ লাগবে। কেন? বিকজ রেডিওলজিতে এফসিপিএস এর জন্য রেডিও ফিজিক্স এর যে অংশগুলো পড়তে হয় এগুলো আমাদের জন্য টোটালি আননোন। আমরা ছোটবেলায় এগুলো কেউ পড়তাম না। একটু কষ্ট হবে, কিন্তু সম্ভব না তা না, অবশ্যই সম্ভব। এবং আমাদের যে মেন্টর বৃষ্টি, ও কিন্তু হচ্ছে গিয়ে এরকমই অল্প সময়ের প্রিপারেশন যদি অনেক এফোর্ট দিয়ে অনেক কষ্ট করে পড়েছে, কিন্তু পাশ করেছিল ফার্স্ট টাইমেই। অবশ্যই ইনশাআল্লাহ পারবেন। জিনাত রেহানা, পিয়াল আপু, রেসিডেন্সির এফসিপিএস কম্বাইন্ড প্রিপারেশনটা কেমন হবে আপু? উম মানে বুঝতে পারিনি, মানে আমরা কিভাবে পড়াবো এটা জানতে চাচ্ছেন কি? যদি এমনটা হয় উত্তর দেই। আমরা হচ্ছে কিভাবে পড়াবো, আমরা হচ্ছে যেই টপিক গুলা দুইখানি কমনলি লাগে সেটা এমন ভাবেই পড়াবো যেন হচ্ছে, মানে মোট কথা সহজ কথাই বলে দেই, আপনি যে সাবজেক্টের আপনাকে সেই সাবজেক্ট ফোকাসেই পড়ানো হবে। যেমন আপনি ভাবতে পারেন, যেটা আমরা অনেক সময় আগেও করেছি, যে ফিজিওলজি যেমন এমন একটা টপিক পড়া যেটা এফসিপিএস এবং রেসিডেন্সি দুইখানেই সমান, একই একই রকম লাগে। তো এখানে কোন রকম হচ্ছে ডিফারেন্সিয়েট করা হবে না, একই পড়া পড়ানো হবে। কিন্তু অ্যানাটমিতে হচ্ছে কিন্তু একটু ডিফারেন্ট লাগে। অ্যানাটমিতে রেসিডেন্সিতে অনেক ভাস্ট লাগে। আবার এফসিপিএস এ যারা, তাদের হচ্ছে কিছু কিছু সাবজেক্ট একটু খুবই সিলেক্টিভ লাগে। যেমন ধরেন অপশন গাইনি। অপশন গাইনিতে কিন্তু হচ্ছে আপনার রেসিডেন্সিতে যেমন একেবারে নারী ভুড়ি সব লাগবে, অপশন গাইনি এফসিপিএস একটু কম লাগবে। তো অপশন গাইনি এফসিপিএস এ যদ্দূর লাগবে, এবার আমরা অপশন গাইনি এফসিপিএস এর জন্য অদ্দূরই পড়াবো। এর বেশি আমরা তাকে লোড দিব না। কিন্তু যিনি রেসিডেন্সি দিবেন বা কম্বাইন্ড ব্যাচে ভর্তি হবেন, তার কিন্তু সম্পূর্ণটাই লাগবে। এবার আসেন, অ্যানাটমি বললাম, ফিজিওলজি বললাম, বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি হচ্ছে এফসিপিএস এ একটু ওরিয়েন্টেড লাগে, ক্লিনিক্যাল ওরিয়েন্টেড করে কম লাগবে, কিন্তু রেসিডেন্সিতে অনেক ভাস্ট লাগবে। তো যার রেসিডেন্সি সে ভাস্ট করবে, যার এফসিপিএস সে কম পড়বে, যার হচ্ছে গিয়ে কম্বাইন সে একদম ভাস্টটাই অবশ্যই পড়তে হবে। ঠিক আছে? তো এইভাবেই হবে বিষয়টা। ঠিক আছে? সবার জন্য সব ক্লাস হবে না। যার জন্য যে ক্লাস হবে তাকে সেই ক্লাসের লিঙ্ক হচ্ছে ওভাবে বুঝিয়ে দেওয়া হবে। আপু, একদিনে এক্সাম হলে 3টার পর একসাথে কিভাবে পসিবল? আচ্ছা এবার বলি। যারা হচ্ছে রয়্যাল কলেজের পরীক্ষা দিয়েছেন, যেমন আমি, যেহেতু আমার এমআরসিওজি এক্সপিরিয়েন্স আছে, আমি এমআরসিওজি নেই বলি। এমআরসিওজি হচ্ছে একদিনে কিন্তু পরীক্ষা হয়, 5 ঘন্টার পরীক্ষা, 2.5 ঘন্টা 2.5 ঘন্টা। পেপার 1 2.5 ঘন্টা, তারপরে 1 ঘন্টা ব্রেক, পেপার 2 আবার 2.5 ঘন্টা। এবং হচ্ছে আপনি, আমরা এফসিপিএস পার্ট 1-এ 3 দিনে কতটা প্রশ্নের পরীক্ষা দেই? 150, 3 পাঁচা 50টা করে, 3 পাঁচা 15, তাই না? 150 প্রশ্নের পরীক্ষা দেই। কিন্তু এমআরসিওজি পরীক্ষাতে আমরা ওই 5 ঘন্টায় একই দিনে 200 প্রশ্নের পরীক্ষা দেই। পেপার 1-এ 100টা, পেপার 2-তে 100টা। সম্পূর্ণ সিলেবাস হচ্ছে ওখানেই কভার হয়। এবং এফসিপিএস এর চাইতে ওদের সিলেবাস যে খুব কম তা কিন্তু না, কিছু ক্ষেত্রে বেশি। ঠিক আছে? তো কিভাবে হয়? আপনি যখন এফসিপিএস পার্ট 1 3 দিনে দেন, আপনি পেপার 1 পরীক্ষা দিয়ে বাসায় আসতে আসতে খুবই টায়ার্ড হয়ে যান না? খুব টায়ার্ড হয়ে যান। এবং বাসায় এসে হচ্ছে তেমন কিছু পড়ার এনার্জিও থাকে না। এবং যতটুকু পড়া হয় সেটা হচ্ছে তখন মনে হয় কি বুঝি না জানি কি পড়ে ফেললাম। অ্যাকচুয়াল পরীক্ষা আপনি রেসিডুয়াল থেকেই দেন, আগে যা পড়েছেন সেভাবেই দেন। সো 3 দিনে পরীক্ষা হলে, স্পেশালি লাস্ট দিনে এত হেক্টিক, এত হ্যাপাজার্ড লাগে, এত মানে টাফ লাগে, শারীরিক ভাবে এত কষ্ট হয়, সেটার চাইতে একদিনে দিয়ে ফেললে ধকল কিন্তু অনেক কমে যায়। স্পেশালি যারা ঢাকার বাইরে থেকে আসে, অনেক কিছু ম্যানেজ করে আসে, হোটেলে থাকে, তাতে তো খুবই কষ্ট হয়ে যায়। সো 3 দিনের চাইতে একদিনের পরীক্ষা হলে আপনার জন্য অনেক ভালো। তো এখন 3 দিনে পরীক্ষা হবে চিন্তা করে আপনি প্রিপারেশনটা হয়তো একটু এভাবে গুছান। যখন একদিনে হবে আপনি ওভাবেই পড়বেন, আমরা ওভাবেই পড়াবো। আমি কিন্তু পার্সোনালি খুবই চাই একদিনে পরীক্ষা হোক। এবং একদিনে পরীক্ষা হলে কিভাবে হচ্ছে আপনারা আসলে রিভ্যাম্পে সাজাবো, সেটা আমি অলরেডি প্ল্যান করে ফেলছি। সো এই জন্য হচ্ছে গিয়ে আমার যেহেতু
মানে পরীক্ষার্থী না, তারপরে যেহেতু আমার কাছে মনে হচ্ছে ইনশাল্লাহ ভালো হবে, আপনাদের জন্য অবশ্যই ভালো হবে। সুমাইয়া শিফা আপু, আপনার সাথে ক্লাসের সাথে সাথে পড়লে 6 মাসে এই পড়া শেষ করে রিভাইজ দেওয়া পসিবল? আচ্ছা, এটার উত্তর প্লিজ আপনারা যারা ওল্ড স্টুডেন্ট আছেন আপুরা একটু হেল্প করেন। কারণ আমি বললে হয়তো আপুর কাছে মনে হবে আমি আপুকে সাহস দেওয়ার জন্য বলছি। বাকিরা যারা পড়েছেন তারা একটু কমেন্টটা উত্তর দিবেন, মানে রিপ্লাই দিয়ে আপুকে হেল্প করবেন। ঠিক আছে, এখন যদি কেউ লাইভে থাকেন দিবেন, না থাকলে পরে হচ্ছে কি আমি রিকোয়েস্ট করবো দিতে, যে যখন লাইভটা দেখবেন। কেন খেয়াল করেন, আপনি 6 মাসে এই পড়াগুলা অন্তত 3বার রিভাইজ করবেন। কিরকম? যখন আমি আপনাকে ক্লাসে পড়াবো, আপনার ক্লাসের সাথে সাথে এক দফা পড়া হবে। আপনি ক্লাস শেষে যদি হচ্ছে কি একটু ফ্রি টাইম বের করে ওই পড়াটাকে আধা ঘন্টা 1 ঘন্টায় হচ্ছে একটু কভার দেন, আপনি সেকেন্ড টাইম আরেকবার পড়লেন। এরপরে যখন আমি আপনার পরীক্ষা নিব, পরীক্ষাগুলা কিন্তু হচ্ছে আমরা সাথে সাথে অনেক সময় নেই না, 2-1 দিন গ্যাপে দিই। তখন আপনি পরীক্ষা দেওয়ার সময় আরেকবার একটু ঝড়ের গতিতে উল্টালেন, 3বার পড়লেন। এরপরে হচ্ছে আমরা প্রত্যেকটা সাবজেক্টের উপরে কিছু মেগা ফাইনাল নেই, তখন আপনি আরেক দফা পড়লেন। এরপরে যখন আপনি পরীক্ষার্থী আকারে রিভ্যাম্পে দিবেন, তখন আপনি আরো 3বার পড়বেন। আপনি হয়তো ভাবতেছেন যে 6 মাসে প্রত্যেকটা পড়া 7বার করে 6বার করে কিভাবে পড়া পসিবল? সব পড়া তো আপনার 6-7বার লাগবে না। কিছু পড়া আছে পরীক্ষায় কালে ভদ্রে প্রশ্ন আসে, সেটা আপনি একবারই পড়বেন। কিন্তু যেটা আপনার রিপিটেডলি আসে, সেটা আপনি নিজেও বুঝবেন না আমরা কিভাবে আপনাকে যে 6-7বার পড়াই নিব। যারা আমাদের ওল্ড স্টুডেন্ট আছে তারা জানে। সো আমি বলবো যে তাদেরকে একটু বলতে, তাহলে তারা হচ্ছে আপুরা বেশি সাহস পাবে, আমার কথা তো সাহস পাবে না। নেগেটিভ মার্কিং কি থাকবে কোনো এক্সামে? সাধারণত সিঙ্গেল বেস্টে নেগেটিভ মার্কিং এক্সাম থাকে না। ঠিক আছে, যদি এমসিকিউ তে থাকে, সিঙ্গেল বেস্টে থাকে না। গাইনি অপসের ব্রাঞ্চ গুলোর ফিউচার নিয়ে যদি কিছু বলতেন। আপু, খুবই সুন্দর প্রশ্ন, বাট যেহেতু আজকের সেশনটা একদম সবার জন্য, তাই আপাতত এই টপিকটা স্কিপ করলাম। ইনশাআল্লাহ এটা নিয়ে আমরা আলাদা হচ্ছে একটা গোছানো সেশন করার চেষ্টা করব। ক্লাস রুটিন কখন দেয়া হবে? ডার্মা এফসিপিএস ব্যাচ, নাজিয়া আফরোজ, জুথি আপু। আপু, ক্লাস রুটিন হচ্ছে প্রিপেয়ার হচ্ছে। আমার পিছনে কিন্তু হচ্ছে গিয়ে একজন আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটু মনে মাঝে মাঝে ওর চেহারা দেখা যাচ্ছে। তো এরকম হচ্ছে ও ডক্টর মৌসুমী আমাদের মডারেটর। সো আমরা কিন্তু হচ্ছে আজকে সারা রাত ডেডিকেটেড টু গ্রুপ, ঠিক আছে, এইভাবেই হচ্ছে প্ল্যান করে বসেছি। সো আমরা হচ্ছে গিয়ে কিছু রুটিন করছি, ঠিক একইভাবে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এরকম 2-3 জন করে হচ্ছে বসে বসে কাজ করা শুরু করে দিয়েছে। সো আজকে রাতটা হচ্ছে আমাদের গ্রুপ গুছানোর রাত, ঠিক আছে। সেরকম ভাগ ভাগ করে আমরা সবাই গুছাচ্ছি। সো চেষ্টা থাকবে আজকে রাতের মধ্যে শেষ না হলেও ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে শেষ করে ফেলার। তারপরে সবাই সব রুটিন পাবেন। আমরা কিন্তু সম্পূর্ণ রুটিন একসঙ্গে দেই না, 15 দিন 1 মাস করে দেই। তারপর টেন্টেটিভ একটা সম্পূর্ণ দিয়ে দিব, বাট একদম ফিক্সড রুটিন যেটা, সেটা হচ্ছে 15 দিন বা 1 মাসেরটা আপনারা পাবেন। অনেকে হয়তো ভাবছেন এত আশা নিয়ে ক্লাস করতে বসছি যে আপু পড়াবে কি, ভুটকি বেটি বকর বকর লাগাইছে। আপু আসলে হচ্ছে ভাইয়াপুরা বলি, মাত্র হচ্ছে যারা পরীক্ষা দিয়ে হচ্ছে উঠেছেন, খারাপ করেছেন, তাদের অনেকেরই হচ্ছে খুব টায়ারিং একটা টাইম যাচ্ছে। তাদেরকে বুস্ট আপ করার জন্য এই সেশনটা, প্লাস যারা একদম বই এখনো জোগাড়ই করতে পারেন নাই তাদেরকেও হেল্প করার জন্য, প্লাস যারা একদম শক্তপোক্ত প্রিপারেশন নিয়ে বসেছেন তাদের আরো শক্ত ভিতটাকে আরো শক্ত করতে। তাই হচ্ছে প্রথম সেশনটা আমি সবসময় হচ্ছে খুবই স্লো নেই। আপু, পসিবিলিটি কতটুকু একদিনে হওয়ার? আমার তো মনে হয় ভালোই পসিবিলিটি, এখন দেখা যাক। কম্বাইন্ড ব্যাচের বেসিক ক্লাস কি একসাথেই হবে? আপু, এটা হচ্ছে ডিপেন্ডস। যেমন হচ্ছে বললাম ফিজিওলজি সবার সেম লাগে, তো সেখানে মেজরিটি একসাথে হবে। অপশন গাড়িতে এন্ডোক্রাইন আলাদাভাবে খুব বেশি লাগে, রিপ্রোডাক্টিভ আলাদাভাবে বেশি লাগে। সো অপশন গাড়িতে এক্সট্রা একটা এন্ডোক্রাইন রিপ্রোডাক্টিভ ক্লাস হবে। অ্যানাটমি ধরেন হচ্ছে কি আপার লিম লোয়ার লিম, এগুলা হচ্ছে যাদের কম লাগে তাদের কম টুকি হবে, যার বেশি লাগে তার বেশি টুকি হবে, এরকম। ঠিক আছে, হ্যাঁ, তবে হচ্ছে গিয়ে যার যেমন লাগে সেভাবেই হবে, একই ক্লাস মাল্টিপল মাল্টিপল মানুষ নেবে। ঠিক আছে, তো যেমন প্রত্যেকবার যেটা আমরা করি, 26 সব অ্যানাটমি ক্লাস নেয়, সবারটা সুন্দর কভার হয়ে যায়। কিন্তু যারা শুধুমাত্র এফসিপিএস পার্ট 1 অপশন গাইনি দিবে, তাদের হচ্ছে অনেকের লোড হয়, কারণ তারা বলে কি যে আমার তো দরকার নেই রেসিডেন্সি স্টাইলে পড়ার, আমি সব পড়তে চাই না। তখন তাদের যেহেতু লোড হয়ে যায়, তাই এবার থেকে আমরা ঠিক করেছি যে শুধু এফসিপিএস অপশন গাইনি চাইবে তাকে আমরা শুধু ওইটুকু পোর্শনই দিব, তাকে আমরা এক্সট্রা পড়াটা দিব না। তো এবার হচ্ছে একটু ভিন্নতা থাকবে, এবং এবার হচ্ছে আমাদের মেন্টরসেও অনেক ভ্যারিয়েশন থাকবে। আগের তো সবাই থাকবেই, নতুন আরো অনেকে জয়েন করবে। আপু, শুধু লেজ মাইক্রোবায়োলজি কিনলে হবে নাকি খালেক স্যারের বইও কিনতেই হবে? খালেক স্যারের বইটা হচ্ছে খুব সুন্দর একটা বই, প্যাথোলজি পড়ার সময় এটা কিন্তু লাগবে। সো এটা যদি আপনার পুরানো এডিশনে থাকে তা কিনে ফেলেন।
আর যেহেতু ওগুলো আবার ইয়া পাওয়া যায় না, মানে ডুপ্লিকেট কপি পাওয়া যায় না, তো ওগুলোর দাম একটু বেশি হয়। তাই যদি মনে হয় খুব প্রবলেম হচ্ছে, তাহলে আপনি লেন্সটা পিডিএফ রাখেন, ওটা কিনেন, ঠিক আছে? কিন্তু স্টিল আমি বলবো যে আপনি দুইটাই কিনেন। আর যদি হচ্ছে একান্তই অসুবিধা মনে করেন, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি অন্য কারো বইটা ধার নেন, ধার নিয়ে আপনি এখানে সব লিখে রাখেন। বাট ওই যে বললাম যে বই কিনলে কেউ ফতুর হয় না। আর যদি হচ্ছে কেউ মনে করেন যে না খুব বেশি লোড হয়ে যাচ্ছে, তাহলে আপনি কিনে যদি মনে করেন পরবর্তীতে আপনি সেল করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি পেন্সিল দিয়ে বই লাগান, অসুবিধা নাই, ঠিক আছে? কিন্তু আমি অবশ্যই প্রেফার করবো সব বই কেনা। প্যাথর জন্য কিন্তু লাগবে, এই যে আখি বলে দিচ্ছে একবারে বুক লিস্ট দিলে ভালো হয়। এটা নিয়ে একটু বলি। এখন কিন্তু রিসেন্টলি বেশ কিছু নতুন এডিশন বই আসার কথা, জুলাই মাসে শুনেছি। সো নতুন এডিশন বইগুলো যদি চলে আসে, আমি এখন বুক লিস্ট দিলাম, আপনি দল বেঁধে কিনে ফেললেন, এরপরে যখন নতুন এডিশন আসবে আমি আবার চেঞ্জ করবো, তখন আপনারা খুব একটা বিরক্ত হবেন আমার উপরে। সো এই জন্য কিন্তু আমি বুক লিস্ট দেওয়াটাকে স্টপ রেখেছি, যে এই সপ্তাহটা যাক, আমরা একটু কনফার্ম হয়ে নীলক্ষেত থেকে খবর নিচ্ছি, তারপরে যেই বইগুলা নতুন আসবে মনে হবে সেগুলা স্কিপ করে আমরা লিস্টটা দিতে যাচ্ছি। আপু লেন্স এরপর আর নতুন এডিশন আসবে না, মানে আপাতত আসবে না, এটা গতবারই বের হয়েছে, বেশি দিন হয় নাই। সো লেন্স 17 এডিশন কিনে ফেলবেন। আপু কম্বাইন্ড ব্যাচ আর অনলি এফসিপিএস ব্যাচের ক্লাস কি একসাথে হবে? না আপু, সব ক্লাস একসাথে হবে না। অনলি এফসিপিএস আর কম্বাইন্ড ব্যাচের সব ক্লাস, মানে যার জন্য যেটা দরকার, যার শুধু এফসিপিএস লাগবে তার শুধু এফসিপিএস ই হবে। বাট যার কম্বাইন্ড লাগবে, তার রেসিডেন্সি এফসিপিএস দুটোই লাগবে, তার জন্য ওভাবেই গোছানো হবে। যেমন সহজ একটা এক্সাম্পল দিই, যে এফসিপিএস ক্লাস করবে অপশন গাইনিতে, তার জন্য হেড নেক অ্যানাটমি সম্পূর্ণটা আমরা করার কোনো প্রয়োজন নাই। কিন্তু যদি কম্বাইন করবেন তার কিন্তু প্রয়োজন আছে, ঠিক আছে? এফসিপিএস প্রিপারেশন দিয়ে কি ডিজিও এক্সাম দেওয়া যায়? আপু 100 ভাগ দেওয়া যায়। এবং হচ্ছে এফসিপিএস প্রিপারেশন নিয়েই মানুষজন এখন ডিজিওতে বেশি পাস করে, কারণ হচ্ছে এফসিপিএস অনেক ভাস্ট পড়তে হয়। ডিজিওতে এক্সট্রা যেটা হচ্ছে আপনাকে একটু আলাদা করে দেখতে হবে, সেটা ফ্যাকাল্টি ওয়াইজ কিছু ক্লাস, কিছু পরীক্ষা, এবং হচ্ছে যেমন হলো যেটা বললাম যে ধরেন আপনি ইয়াতে রেডিওলজিতে এফসিপিএস দিবেন, সেখানে আপনার মাইক্রোবায়োলজি হয়তো লাগবে না, কিন্তু আপনার ডিপ্লোমাতে কিন্তু লাগবে। সো যেই জিনিসটা হচ্ছে একটু বাড়তি আছে, সেটা শুধু আপনাকে ফোকাস করতে হয়। সো আপনি কোন সাবজেক্ট দিচ্ছেন তার উপর ডিপেন্ড করে। যদি অপশন গাইনির হন, তাহলে এফসিপিএস প্রিপারেশন নিয়ে ডিজিও আপনার 90% কভার হয়ে যাবে। বাকি 10%-এর জন্য আপনার হচ্ছে একটু হচ্ছে জাস্ট একটু এদিক সেদিক একটু পাতা উল্টানো দরকার হবে, খুব বেশি ডিফারেন্স না। রেডিওলজিতে এফসিপিএস ছাড়া আর কোন ডিগ্রি করা যায় বা কোনটা তুলনামূলকভাবে ইজি? আপু সবকিছুই কঠিন, কোনোটাই ইজি না। রেসিডেন্সি দেওয়া যায়। রেডিওলজি নিয়ে কিন্তু 13 তারিখে একটা সেশন হবে, সরি হ্যাঁ, রেডিওথেরাপি নিয়ে হবে, রেডিওলজি নিয়ে সম্ভবত এর মধ্যেই হবে। একটু খেয়াল রাখবেন, একদম ডিটেল কথাবার্তা হবে ওখানে। হ্যাঁ আপু, পেডিয়াট্রিক্স এর জন্য ব্যাচ আছে এবং মেইন বই পড়ানো হয়, এবং পেডিয়াট্রিক্স এর ব্যাচের গ্রুপে কিন্তু পোস্ট করা আছে। যদি আপনি খুঁজে না পেয়ে থাকেন অসুবিধা নাই, আমরা বলে দিচ্ছি আপনাকে যেন কমেন্টে দিয়ে দেয়। এফসিপিএস অপথ্যালমোলজি শুক্লাতে আপু। আচ্ছা আপু, চেষ্টা করবো, আমাদের সঙ্গে দুজন মেন্টর যোগাযোগ করেছেন, তারা ক্লাস নিতে চান, আমি ওদের সাথে কথা বলবো। কমেন্ট সব হারাই গেল। পেডিয়াট্রিক রিভ্যাম্প ব্যাচ হবে? হ্যাঁ আপু, পেডিয়াট্রিক্স হবে, এবারও হয়েছিল, আগামীবারও হবে ইনশাল্লাহ। বিসিএস না দিয়ে বাংলাদেশে ক্যারিয়ার নিয়ে কিছু বলেন আপু, এটা অনেক বড় একটা টপিক, এটা নিয়ে আরেকদিন বলবো ইনশাল্লাহ। এফসিপিএস এ কোনো নেগেটিভ মার্কিং নাই। রেসিডেন্সিতে এসবিএ থাকবে নাকি অনলি এমসিকিউ? আমার মনে হয় এসবিএ থাকবে, যেহেতু ডিপ্লোমাতে এসবিএ অ্যাড করেছে, আমার মনে হয় এবার রেসিডেন্সিতে এসবিএ থাকবে। ফারজানা শশী, বিনাকেল ব্যাচের রুটিন কবে পাবো? একটু আগে বলেছি, মানে একটু পরে বলেছি, আপু হয়তো তখন খেয়াল করেনি। ঠিক আছে, ওই যে বললাম আজকে বসেছি সব গোছাতে, টেন্টেটিভ রুটিন হচ্ছে পেয়ে যাবেন। এর আগে একবার লাইভ চলে গেছিল ভুটকি শব্দ শুনে, কি যে বিপদে আছি। মেহনাজ তাবাসসুম আপু, থ্যাংক ইউ সো মাচ, আপনার জন্য অনেক অনেক দোয়া। জানুয়ারি এফসিপিএস ব্যাচ কবে থেকে শুরু হবে? এই যে আজকে থেকে শুরু হলো।
আজকে তো এটা আমাদের ব্যাচের ক্লাস আপু। আচ্ছা, গুড প্রশ্ন। সার্জিন আলম আপু, এফসিপিএস এন্ড এমআরসিজি প্রিপারেশন এই কোনো সিমিলারিটিস আছে কিনা, এটা নিয়ে আমরা একটা আলাদা সেশন করব। সম্পূর্ণ আলাদা একটা সেশন থাকবে শুধু এই টপিকের উপরে। সিমিলারিটিস আছে, বাট অনেক ডিসিমিলারিটিসও আছে। আপনি যদি হচ্ছে এমন হয় যে আপনি এফসিপিএস পার্ট 1 পাস করে ফেলেছেন, তখন গিয়ে আপনি এমআরসিজি পার্ট 1 প্রিপারেশন খুব অল্প সময় কভার দিতে পারবেন। বা যদি এমন হয় যে আপনি এমআরসিজি পার্ট 1 পাস করেছেন, আপনি কিন্তু খুব অল্প সময় এফসিপিএস পার্ট 1 কভার দিতে পারবেন না। ঠিক আছে? আর দুইটা একত্রে নিতে চাই, এটা খুবই আমার কাছে মনে হয় না খুব ওয়াইজ ডিসিশন হবে। বিকজ দুইটার জন্য অনেক ডিফারেন্ট টেক্সট বুক, ডিফারেন্ট হচ্ছে জিনিসপত্র দেখতে হয়। এগুলো আসলে একসাথে দুইটাকে মানে একসঙ্গে প্যারালালি আগানো অনেক ডিফিকাল্ট। সো এমআরসিওজি তো খুব একটা দামি পরীক্ষা, অনেক টাকা লাগে ফর্ম ফিল আপ করতে। সো আসলে ওখানে জাস্ট কোন রকম প্রিপারেশন দিয়ে ঘুরে আসি, এরকমটা এত কাজ করে মানে টাকাটা ওয়েস্ট করাটা আসলে ওয়াইজ না। সো আমি মনে করি তাড়াহুড়া না করে ডিফারেন্ট সেশনে দুইটা পরীক্ষা দেওয়া ভালো, একসাথে না। উইকলি কয়টা ক্লাস হবে আপু? ক্লাস কি সব রাতে হবে? গুড কোয়েশ্চেন। উইকলি হচ্ছে গিয়ে আরেকটা কথা বলি, আজকে থেকে আমাদের কিন্তু নতুন জীবনযাত্রা শুরু হলো। মানে হচ্ছে জুলাই সেশন স্টার্ট হলো। আগে কি হয়েছে না হয়েছে কোনো কিছুর সাথে এখনকার কোনো কিছু মেলানো যাবে না। বিকজ অনেক কিছু হচ্ছে আপনি নতুন পাবেন। নতুন মানে একেবারেই নতুন পাবেন, যেটা হচ্ছে গিয়ে পুরানো স্টুডেন্টরাও আকাশ থেকে পড়বে যে আপু এটা কি করলেন, ভয়ও পেতে পারেন, খুশিও লাগতে পারে, অথবা নিউট্রালও লাগতে পারে। বাট নতুন অনেক কিছু হয়তো পাবেন। সো উইকলি ক্লাসের কথা যদি বলি, আমরা হচ্ছে উইকলি 4 থেকে 5টা ক্লাস নেব। এবং হচ্ছে গিয়ে আমাদের ক্লাসের সংখ্যা কিন্তু অনেক বেশি থাকে, বাট এবং লেন্দিও থাকে। বাট স্টিল হচ্ছে একটু প্যালেটেবল করার চেষ্টায় জিনিসটা করা। তবে ক্লাসের প্রত্যেক সপ্তাহে মোটামুটি 4টা ধরে রাখে। এবং হচ্ছে গিয়ে ক্লাস সব রাতে হবে না। প্রত্যেকবার হচ্ছে মেজরিটি ক্লাস রাতে হয়, বাট এইবার ক্লাস মেজরিটি রাতে হবে না। বেসিকের ক্লাসগুলো মেজরিটি রাতে হবে, কিন্তু ক্লিনিক্যাল ক্লাসগুলো যেটা আমি নিব, অপশন গাইনের কথা যেহেতু জিজ্ঞেস করছেন তাই বলছি। এবার কিন্তু আমি অপশন গাইনের ক্লাস 3টা টাইমে নিব। সকালেও নিব, বিকালেও নিব, রাতেও নিব। কোন দিন কোনটা নিব বার ফিক্স করা থাকবে। যেমন ধরেন কোন একটা বার, সাপোজ ফ্রাইডে, ফ্রাইডে হয়তো আমি প্রত্যেক ফ্রাইডেতে একটা সকাল টাইমে একটা নির্দিষ্ট টাইম ক্লাস নিব। প্রত্যেক স্যাটারডেতে আমি একটা নির্দিষ্ট টাইম ক্লাস নিব। মানে আমার হচ্ছে নিজস্ব একটা প্ল্যান আপনাকে দেয়া থাকবে যে আমি এই দিনগুলা এই টাইমে ক্লাস নিব। তাতে যেটা হবে, যদি কেউ ডিউটি ম্যানেজ করতে চায়, রোস্টার ম্যাচ করে নিতে চায়, সেভাবে নিতে পারবে। তো এইটা হচ্ছে আমি করব আমার সুবিধার্থে। কেন? এটা আমি বলে দিচ্ছি আপনাদের চাইতো এখানে। আমি নিজের কথা বেশি চিন্তা করে দিচ্ছি, সেলফিশ শুনতে মনে হচ্ছে, বাট কারণটা ব্যাখ্যা করি। সেটা হলো যে আমি অনেকবার আপনাদেরকে বলেছি যে আমি হচ্ছে গিয়ে সব ক্লাস নিতে চাই না। চাই না তা না, চাই, বাট যেহেতু হচ্ছে গিয়ে একটা মানুষের পক্ষে 78টা দত্তর 78টা চ্যাপ্টার রিলেটেড জেফকট এবং অন্যান্য পড়া বলতে অন্তত আমার 120টা ক্লাস লাগে। প্রত্যেক 6 মাসে 120টা, 130টা, ইভেন 140টাও লাগে। ধরলাম 120টা ক্লাস নেওয়া একটা মানুষের পক্ষে অনেক কঠিন। এবং 120টা ক্লাস কিন্তু আমি 20-25 মিনিটের নেই না, প্রত্যেকটা ক্লাসে 1.5 ঘন্টা 2 ঘন্টা ডিউরেশনের হয়। So, আপনি 120টা ক্লাস 1.5 ঘন্টা 2 ঘন্টা ডিউরেশনের যখন একটা মানুষের কাছ থেকে চাইবেন, আপনি কি এটা কি আশা করাটা কি মানে অত্যাচার হয়ে যায় না যে প্রত্যেক দিন আমি রাত 10টায় একদম এক্স্যাক্টলি এসে হাজির হয়ে যাব? এটা আসলে হয় না। যখন আপনি 20টা 25টা ক্লাসে আপনি আমাকে ক্লিনিক্যাল শেষ করতে দেখবেন, আপনি হচ্ছে আমাকে অনেক বেশি পারফেক্ট টাইমে পাবেন। এত পারফেক্ট পাবেন যে আপনি হচ্ছে গিয়ে আমার কাছে শেষ লেভেলের শাস্তি পাবেন যে আমি আসছি 20টা ক্লাসে টাইমলে আপনি কেন আসেন নাই। ঠিক আছে? কিন্তু যখন 120টা ক্লাস হয়ে যায়, এটা আসলে পসিবল হয় না। সো এই জন্য হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে অনেকে বিষয়টা বুঝেন না। এবং হচ্ছে গিয়ে আমাদের যেহেতু আল্লাহর রহমতে আমাদের আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালোই হয়, খারাপ হয়নি। এবার তো যথেষ্ট ভালো হয়েছে। তখন হয়তো মানে যখন কেউ ভালো করতে চায় তখন অবশ্যই তার উইক পয়েন্ট গুলাকে খুঁজে বের করা হয়, তাই না? সো এটা আমার উইক পয়েন্ট। অনেকের কাছে, সবার কাছে না। অনেকে এটাকে আমার উইক পয়েন্ট মনে করে। সো এখন হচ্ছে উইক পয়েন্টের রিজনটা তো কেউ দেখে না। আমি একটা মানুষ, আমারও বাবু আছে, সংসার আছে, ডিউটি আছে, জব আছে, সবই আছে। সো 120টা ক্লাস সম্ভব না। তো তখন হচ্ছে গিয়ে কি করা যেতে পারে, যে তাহলে মহিলার ক্লাসে নেওয়ার দরকার নাই। এক্স্যাক্টলি, আমার তো ক্লাস এতগুলো নেওয়ার দরকার নাই। তো আমি কি করতে পারি? আমি 3টা কাজ করতে পারি। একটা হচ্ছে আমি ক্লাস সংখ্যা কমাই, 25-30-এ নিয়ে আসতে পারি। আমি একা ক্লাস না নিয়ে আরো 4-5 জন মেন্টরকে অ্যাড করতে পারি। এবং হচ্ছে আরেকটা কাজ করা যেতে পারে, যে আমি সব ক্লাস লাইভে নিব না, অর্ধেক লাইভে নিব, অর্ধেক রেকর্ডেড নিব। এই 3টা অপশনের কোন অপশনে কি আপনি মানবেন? আমি অনেকবার জিজ্ঞেস করেছি, কেউ মানে নাই। সো কেউ যখন মানে নাই, সবাই যেহেতু চায় ক্লিনিক্যাল ক্লাসগুলো আমি সব নেই, মেজরিটি চায়। সো এই জন্যই হচ্ছে আমাকে ডিসাইড করতে হচ্ছে যে এবার আমি সব ক্লাস রাতে নিব না।
আমি 3টা ডিফারেন্ট টাইমে ক্লাস নিব, আগে থেকেই বলা থাকবে। তাহলে আমার হচ্ছে পার্সোনাল লাইফে কোনো যেন হ্যাসেল না হয়, আপনাদেরও হচ্ছে আমাকে গালি দিতে না হয়। কারণ আপনারা অনেকেই হচ্ছে কি গালি দিতে খুব পছন্দ করেন। প্রশংসা করতে বললে মুখ থেকে বের হবে না, কিন্তু গালি দিতে বললে একদম ড্রিল মেশিনের মতো কথা ছুটবে। ফিজিও নিয়ে খুব ভয় কাজ করে। এবার ফিজিওলজি ক্লাস কিন্তু সেপ্টেম্বরে হবে, আগে হয়ে যাবে ইনশাল্লাহ। 16 এডিশন লেন্স আপু মিলায় দেখেন, যদি কোনো কিছু ডিফারেন্ট থাকে তাহলে তো আপনি ওই পাতাটা খালি ফটোকপি করে নিলেন। তাকি কবির কম্বাইন্ড ব্যাচের জন্য কোনো আলাদা গ্রুপ কি হবে খোলা, যেখানে গ্রুপের জন্য? হ্যাঁ আপু হবে, সবই হবে। কম্বাইন্ড ব্যাচের জন্য আলাদা মেসেঞ্জার গ্রুপ থাকবে, আর হচ্ছে ওখানেই সবকিছু আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। মাত্র তো শুরু হলো আজকে, 1 সপ্তাহ সময় দেন, 1 সপ্তাহের মধ্যে একটু 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 করে আপনাদেরকে সবকিছু আমরা বুঝিয়ে দিব। ঠিক আছে? শর্ট বা পিডিএফ ভার্সন কি দেওয়া হবে কিনা? না আপু, কোনো শর্ট বা পিডিএফ ভার্সন দেওয়া হবে না। মেইন বইটা আমরা পড়াবো, আপনি ক্লাসের সঙ্গে সঙ্গে বুঝে দাগিয়ে নিবেন, এবং সেটা শর্টকাটে কিভাবে পড়া যেতে পারে সেটা আমরা হেল্প করব। কিন্তু এখান থেকে আবার শর্টকাট আমরা গুছিয়ে আপনাকে দিব, এটা এটা করলে তো হচ্ছে কি আসলে ক্লাসে নেওয়ার দরকার নেই, তাই না? ক্লাস না নিলেই তো হয়ে যায়। অর্থাৎ আমরা চাচ্ছি আপনি ক্লাস ফলো করেন। ক্লাসের প্রতি ইম্পর্টেন্স বেশি দেওয়ার জন্য আমরা আপনাকে ম্যাটেরিয়াল হচ্ছে কম দিব। হোমওয়ার্কের আলাদা কোনো গ্রুপ করলে ভালো হয় আপু। ওকে, খুব ভালো একটা কথা বলছেন ভাই। আসলে হোমওয়ার্ক একসঙ্গে থাকলে হ্যাপাজার্ড লাগে, তাই না? একদম মানে চোখের মধ্যে গিজ গিজ করতে থাকে। ঠিক আছে, এটা আমরা অবশ্যই হচ্ছে ভেবে দেখবো, হোমওয়ার্কের আলাদা গ্রুপ দিব। থ্যাংক ইউ সো মাচ আপনার ওপিনিয়নের জন্য। আবার কমেন্ট গুলো হারাই ফেললাম। না আপু, নেগেটিভ মার্কিং নাই। এপ্রিল 2024 ইন্টার্নশিপ, জুলাই 24 বসা যাবে এফসিপিএস এ। যদি হচ্ছে ইন্টার্নশিপ শেষ হয়ে বিএমডিসি রেজিস্ট্রেশন হয়ে যায় তাহলে বসা যাবে। আহ, কারণ 15 মে পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট থাকে, তার আগে হলেই হবে। আচ্ছা হ্যাঁ, টেম্পোরারি রেজিস্ট্রেশন দিয়ে অ্যাপ্লিকেশন করলে পারমিশন দেয়। ক্লাসগুলো পিন পোস্ট করে রাখলে ইজিলি অ্যাক্সেস করা যায় যারা ক্লাস মিস করি আপু। আচ্ছা ভাই, এখানে একটা কথা বলি, সবাই কিন্তু হচ্ছে ক্লাস করতে আসে না, অনেকে হচ্ছে চুরি করতে আসে, তাই না? জানেন তো আপনারা। তো এই জন্য হচ্ছে আমরা চোরগুলাকে ভাবে চুরি করবে তো কষ্ট করে চুরি কর, এত সহজে চুরি করার দরকার নাই। এই জন্য হচ্ছে আমরা একসঙ্গে গুছায় রাখি না, ঠিক আছে? আমরা হচ্ছে চাই একটু আপনারা কষ্ট করেন। কষ্টটা খুবই সহজ কষ্ট, সেটা কি? আপনি যে ক্লাস করতে চাচ্ছেন, ফেসবুকে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবেন, মানে গ্রুপে ঢুকে একদম সঙ্গে সঙ্গে চলে আসবে। ঠিক আছে? কোনো কষ্টই হবে না, 1 সেকেন্ডের কাজ। ঠিক আছে, এটা একটু কষ্ট করে করতে হবে, এটা আমরা পিন পোস্ট করি না এই কারণে। জেনি আপু, আপনার এখন নতুন এডিশন কেনার দরকার নেই, আপনার আগের পড়া লাগানো আছে আমি জানি, আপনি নতুনটা খালি জাস্ট মিলাবেন। ওমর হায়দার ভাইয়া, রাফা আপুর সাথে একটু কথা বলতে চাই। অবশ্যই, আমি রাফা আপু, আমি রাফা আপু, অন্য কেউ রাফা আপু না, কথা বলেন। অপশন গাইডের ইনফার্টিলিটির জন্য এফসিপিএস এর প্রিপারেশন কি এক? হ্যাঁ আপু, একই প্রশ্ন পরীক্ষা হয়। বেসিক সাবজেক্ট এফসিপিএস বায়োকেমিস্ট্রি সিলেবাসটা কেমন? সিলেবাসটা হচ্ছে আমার কাছে এই মুহূর্তে নাই, বাট এবার আমাদের বায়োকেমিস্ট্রি হচ্ছে আমরা একটা ব্যাচ করেছিলাম প্রথমবারের মতো, সেখানে আমি দেখেছি সিলেবাস বায়োকেমিস্ট্রিতে এখানে কিছু জিনিসপত্র আসে যেগুলো অন্যদের কিন্তু লাগে না। ঠিক আছে? আহ খুব জটিল কিছু না, আমাদের বায়োকেমিস্ট্রি হচ্ছে ব্যাচ আছে, আমি আপুদেরকে বলবো গ্রুপে হচ্ছে সিলেবাসটা পোস্ট করতে, আমার আসলে মুখস্থ নাই এই মুহূর্তে। এফসিপিএস এর সিলেবাস আর এমআরসিএস এর সিলেবাস কি সেম? সিমিলার বাট নট সেম। সিমিলার, সেম না। কার যদি নভেম্বর 23 রেসিডেন্সি সে কি হ্যাঁ পারবে, কোনো অসুবিধা নেই, দিতে পরীক্ষা দিতে কোনো অসুবিধা নেই, দিতে পারবে ইনশাল্লাহ। সঞ্জিতা, আমিও তোমাদের সঙ্গে সঙ্গে পড়ে ফেলবো। কেন পড়বো? কোনো পরীক্ষা নেই আমার সামনে, কিন্তু ইনশাল্লাহ আগামী কয়েকটা মাস আমি একটু ফ্রি আছি, গত কয়েক মাস আমি মহা ঝামেলায় ছিলাম। ইনশাল্লাহ। তো ডলা দিব এবার, ঠিক করতে অনেক। শর্মিষ্ঠা রায় মিশু আপু, 7-8 বছর আগের এডিশন গুলো না একটু বেশি পুরানো। তারপর যদি আপনার এখন কিনতে ইচ্ছা না করে, আপনি একটু মিলায় দেখেন। যদি দেখেন যে একেবারেই মিলতেছে না তাহলে তো কিনবেনই, আর যদি মনে করেন ম্যানেজেবল তাহলে কিনেন না। বাট অপশন গাইনি দত্ত অবশ্যই অবশ্যই নতুন এডিশন কিনতে হবে। রেশমি, গাইনি দত্ত কি এডিশন আসবে না? 8 এডিশনই থাকবে। আমি শুনেছি নতুন এডিশন আসতে পারে, আমি শিওর না, বাট শুনেছি, এটা কনফার্ম না আমি। এভরি ক্লাসের পর কি ওই ক্লাসের টপিকের উপর এক্সাম হবে? হ্যাঁ আপু, সঙ্গে সঙ্গে এক্সামের প্রশ্ন পোস্ট হয়ে যায়। ক্লিনিক্যালটা আমি একটু দেরিতে পোস্ট করি কারণ অনেকে ক্লাস ঠিক মতো শেষ করতে পারে না এই জন্য, বাট বেসিকের প্রশ্ন সাথে সাথেই পোস্ট হয়ে যায়। রেডিওলজিতে এমডি দিলে সিলেবাস কেমন হবে? আর রেডিওলজিতে হচ্ছে আচ্ছা, রেডিওলজি হচ্ছে সার্জারি ফ্যাকাল্টি।
ঠিক আছে, রেডিওলজি কিন্তু এন্ট্রান্স এক্সাম সার্জারি ফ্যাকাল্টির আন্ডারে, কিন্তু ডিগ্রিটার নাম হচ্ছে এমডি। সার্জারি ফ্যাকাল্টি যে প্রশ্ন ওরকমই। আফরোজা নিপা, রেসিডেন্সি 23-এর আগে কি পুরো সিলেবাস শেষ করা পসিবল? আপু এখন হচ্ছে জুলাই মাস শুরু, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 4 মাসের মতো আপনার হাতে আছে। 4 মাস সিলেবাস শেষ করা পসিবল, বাট একটু হচ্ছে এফোর্ট বেশি দিতে হবে, কষ্ট হবে। একদম জিরো থেকে শুরু করলে পড়াগুলা মাথায় ঢুকে রিভাইজ করতে একটু কষ্ট হবে, সময় বেশি দিতে হবে পড়ায়। ক্লাস আজকে গল্পই করে যাচ্ছি, তাই না? যাক, গল্পই করব। ফার্স্ট চ্যাপ্টারটা শুধু আপনাদের ক্লাস করাবো, লাস্টে দাঁড়ান একটু হচ্ছে সবার অ্যান্সার গুলো দিয়ে নেই। যারা রেকর্ডেড দেখবেন পরে, যদি আরো কারো কোনো প্রশ্ন থাকে করবেন, কোনো অসুবিধা নেই, আমরা অ্যান্সার দেবো। সালমা আনি আপু, অনেক অনেক দোয়া। আপু দেখেন, আপনারা তো অনেকে হচ্ছে বকা খেলে খুশি হন, আমি তো বকাঝকা করি, কেন করি বলেন তো? জুনিয়র সিনিয়র ব্যাচমেট সবাইকে বকাঝকা করি, কতক্ষণ? জাস্ট আনটিল ইউ আর মাই পিপল, শুধুই কয়েকটা দিন। যেই আপনি হচ্ছে আমার সাথে আপনার ক্লাসের সম্পর্ক শেষ হয়ে গেল, মানে স্টপ হয়ে গেল, তখন থেকে আপনি কিন্তু আমার স্টুডেন্ট না। তখন কিন্তু হচ্ছে আমি মোটে হচ্ছে আপনাকে আর কোনো বকাঝকা করব না। এটা সাময়িক। কেন? এটা হচ্ছে আমরা সবাই হচ্ছে ভিতরে ভিতরে বাচ্চা, এবং হচ্ছে কি, বাচ্চাদেরকে তো বকা একটু দিতে হয় মাঝে মাঝে, তাই না? সেজন্যই দেয়া। এবং অনেক বাচ্চা বকা খেলে মন খারাপও করে, অভিমানও করে। আপনারা অনেকে তাই করেন। বাট স্টিল হচ্ছে আসলে সম্পর্কটা কিন্তু এই অল্প কয়েকদিনেরই, বেশি দিনের না। এরপর যদি আপনি মনে রাখেন, এটা আলহামদুলিল্লাহ, না মনে রাখলেও আমি আসলে আপনার কাছ থেকে আদায় করার জন্য কিছু আমার কাছে থাকবে না। আমি সবসময় বলি, আপনারা যারা অপশন গ্যারেন্টি আমাদের কাছে পড়েন, তারা ভবিষ্যতে অনেক বড় বড় কিছু হবেন। ওজিএসবির এক একজন বড় বড় পোস্টে থাকবেন। আপনারা হয়তো ঢাকা মেডিকেল সর্বোচ্চ, তাই না, সবচেয়ে উপরে, সেখানকার ডিপার্টমেন্ট হেড হবেন। আপনার বিএসএমএম এর চেয়ারম্যান হবেন। আপনারা হচ্ছে দেশ বিদেশে সাফক ফিগো সবকিছুর হচ্ছে অনেক বড় বড় পোস্টে যাবেন। আমি ওগুলোতে কিছুতেই যাব না, পারবো না, আমার তো ক্যালিবারি নাই, তাই না? আমি কিন্তু তখন আপনার আন্ডারে থাকবো, এবং আপনার আন্ডারে আমি ট্রেনিং করব। আমার কিন্তু ভালো লাগবে। ঠিক আছে? তো সম্পর্কটা হচ্ছে জাস্ট এই কয়েকদিনের। আজীবন তো আমি আপনার সাথে পিছনে লেগে থাকবো না, বকবো না, কিছুই করব না। আপনি আমার কাছে এসেছেন পড়তে, আমার টার্গেট থাকবে আপনাকে সর্বোচ্চ এফোর্ট দিয়ে আপন ভেবে পড়ানো। যদি এখন আপনি আমাদের আন্তরিকতা, এই আপন ভাইবটা নিতে না পারেন, তখন হচ্ছে কি আপনার হয়তো আমাদের অনেক কিছু ভালো লাগবে না। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব, যার এই জিনিসগুলো ভালো লাগে না, তিনি হচ্ছে গিয়ে আমাদের কাছে খুব একটা ভালো মজা না পেলে খামাখা জয়েনই করেন না। যে আপনি যদি মনে করেন যে দেখি কেমন লাগে, থু, এটা করেন না, ঠিক আছে? আপনি যদি মনে করেন যে আপনি আমার কাছ থেকে হেল্প নিবেন, আমাদের কাছ থেকে উপকৃত হবেন, তাহলেই আসবেন। ঠিক আছে? আমরা কোনো আপনার আমাদের প্রচার প্রসারের জন্য হচ্ছে গিয়ে মিথ্যা কোনো পোস্টও দিচ্ছি না, মিথ্যা কোনো নামও ট্যাগ করছি না, মিথ্যা কোনো কথাও বলছি না। মিথ্যা কেন বললাম? বিকজ আপনারা হয়তো অনেকেই ভাবেন, আরে দূর বেটি হইতেছে, উদয় মিথ্যা কথা বলে, এগুলা জাস্ট বললাম। ঠিক আছে? কেউ এরকম হয়তো ভাবে না, আমি হয়তো নেগেটিভ মানুষ, তাই নেগেটিভলি চিন্তা করলাম। বাট এটুকু বিশ্বাস রাখবেন এবং একটু জেনে রাখবেন, যে যতগুলো নাম ট্যাগ করা হয়, আপনি তাদেরকে ইনবক্স করেন, হয়তো আর অনেকে বলবে হ্যাঁ আরাফাপুর কাছে পড়ছিলাম, ভালো লাগে না, সেটাও আপনি জানতে পারবেন। আবার এটাও শুনতে পারেন যে না ভালো লাগছে। অর্থাৎ আপনি জেনুইনটাই জানবেন। ভালো জানেন, খারাপ জানেন, জেনুইনটাই জানবেন। নাম ট্যাগ করা থাকে, প্রত্যেককে জিজ্ঞেস করেন, যেটা আপনার সিদ্ধান্তে মিলে সেভাবেই আপনি জয়েন করেন। ঠিক আছে? পজিটিভ নেগেটিভ সব শুনেই আসবেন। এক্সাম ব্যাচ কি স্টার্ট হচ্ছে? হ্যাঁ আপু, হবে একটু কয়েকদিন পরে। সুরাইয়া ইয়াসমিন আপু, ক্লাসগুলোকে একটা গ্রুপে নেওয়া যায় না? অনেক সময় ক্লাস খুঁজে পাই না। একটা গ্রুপে নিলে আপনি আরোই ক্লাস খুঁজে পাবেন না, আপনার মনে হবে যে জঙ্গল হয়ে আছে, একটা অ্যামাজন জঙ্গল। ঠিক আছে? ক্লাস খুঁজে পাওয়ার অনেক অনেক সহজ সিস্টেম আছে। এই কয়দিন আগে আমি একটা আপুকে বলছিলাম যে আপু, ক্লাস খুঁজে পাওয়ার অনেক সিস্টেম আছে, আপনি সিস্টেমটা শিখে নিবেন, তাহলে অন্যকে ডিস্টার্ব করতে হবে না, আপনি আরাম পাবেন। বাপ রে বাপ, এই কথা বলাতে উনি আমাকে যে কি এক গাদা কথা শুনায় আমাকে ব্লক করে দিয়ে চলে গেল। আপনার মতো নোংরা মানুষ, আপনার মতো নোংরা ভাষার মানুষ, অনেক বাজে কথা শুনছি, আপনারা আসলে দত্ত পড়ান দেখে আসছিলাম। মানে আমি জাস্ট হা হয়ে গেলাম, কিছু বলার নাই আমার। যাই হোক, তো আমি আপনাকে সেম কথাটা এখন বললাম, যে ক্লাস কিন্তু খুঁজে পাওয়ার অনেক নিয়ম আছে, শিখে নিবেন, তাহলে অন্যকে বারবার ডিস্টার্ব করতে হবে না, আপনি আরাম পাবেন। ঠিক আছে? আপনি যখন হচ্ছে ক্লাসের টাইমে, ধর আপনি খুঁজে পাচ্ছেন না, আপনি আপনার ফ্রেন্ডকে নক করে ক্লাস খুঁজে পাচ্ছেন না, দেখ এই যে সময়টা নষ্ট হলো না, তারও নষ্ট হলো, আপনারও নষ্ট হলো। ক্লাস খুঁজে পাওয়ার খুবই ইজি ইজি অনেকগুলো টেকনিক আছে। এবার আমরা আপনাদেরকে প্রথমেই ক্লাস খুঁজে পাওয়ার টেকনিক শিখাই দিব। এটা একবার শিখে যাবেন, আপনার কাছে কোনো কিছু আর ক্লামজি লাগবে না।
ক্লাসগুলো ফেসবুক লাইভেই হবে, জুম মিটিং এ হবে। জুম মিটিং হলেও আমি কিন্তু এখন জুমে আছি, জুম থেকে লাইভে এভাবে হবে। আপনারা ফেসবুকে জয়েন করবেন। ফিজিও বায়ো অ্যানাটমি দিয়ে স্টার্ট করলে ভালো হয় কি, যেহেতু আমাদের মেডিকেল স্টার্ট করেছে তিন সাবজেক্ট। আপনি কি মনে করেন আপু? না আপু, আমি এরকমটা মনে করি না। কারণ হচ্ছে গিয়ে পেপার ওয়াইজ যদি আপনি চিন্তা করেন, এই তিনটা টোটালি আলাদা জিনিস। এবং হচ্ছে গিয়ে অ্যানাটমি এমন একটা পড়া, আপনি বেশি আগে পড়লে ভুলে যাবেন। ফিজিওলজি এমন একটা পড়া, আপনার সিরিয়াসনেস আসার আগে পড়লে মাথায় ঢুকবে না। সো আমরা একটু অন্যভাবে প্যাটার্ন চিন্তা করে পড়াই। যেমন সামনে যখন ঈদ থাকবে, চাঁদ থাকবে, অমুক তমুক থাকবে, তখন একরকম। সামনে যখন কিছু থাকবে না, আরেক রকম। মানে আপনার সিচুয়েশনের উপর ডিপেন্ড করে সিলেবাস হয়, সবসময় সেম জিনিস আমরা ফলো করি না। তুষার ভাইয়া, মেসেঞ্জার গ্রুপ ছাড়া কি হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়? বা আপনার সাথে কন্ট্যাক্ট করা, আমার সাথে কন্ট্যাক্ট করা খুবই ইজি, কোনো ব্যাপারই না। আমাকে ইনবক্স করবেন, কোনো অসুবিধা নাই। বাট আমি হচ্ছে কি আসলে এখন ইনবক্সের রিপ্লাই সবসময় দিতে অনেক সময় পারি না, চেষ্টা করি। একান্তই না হলে হচ্ছে কি গ্রুপে পোস্ট করে দিবেন আমার নাম ট্যাগ করে, তাহলে আমার কাছে সবার আগে নোটিফিকেশন আসে যে কোনো কিছুতে। আমাকে কিন্তু অনেক হচ্ছে পার্সোনাল, মানে ফিজিক্যাল প্রবলেম বলেন বা কোনো ডক্টরের হেল্প বলেন, যে কোনো কিছুতে অনেকেই নক করে। মানে আমাকে পাওয়া কোনো কঠিন কিছু না, খুবই ইজি। আমি খুবই সাধারণ একটা মানুষ, মোটো কোনো ভিআইপি না যে আমাকে পাওয়া যাবে না। মেহনাজ তাবাসসুম, এফসিপিএস মেডিসিন প্রিপারেশন নিয়ে বেসিক কোন সাবজেক্টে এক্সাম দেওয়া যাবে? আচ্ছা, এফসিপিএস মেডিসিন প্রিপারেশন, ওকে গুড, খুবই ভালো প্রশ্ন, আমি এটা উত্তর দিতে খুব চাই। আমি কিন্তু প্রিপারেশন নিয়েছিলাম মেডিসিনে। আমার প্রিপারেশনের যাত্রা শুরু হয়েছিল মেডিসিন দিয়ে। এবং মেডিসিনের হচ্ছে প্রিপারেশন ছিল বলেই আমি হয়তো গাইনিতে খুব অল্প সময় পড়ে একদম মানে খুব ভালোভাবে পাশ করে গেছিলাম। মেডিসিন আপনার পড়া থাকলে আপনার সবকিছুতে উপকার হবে, সব মানে সব। আপনি যেই সাবজেক্টে যান না কেন, ডেভিডসন আপনাকে সবকিছুতে হেল্প করবে। সো আপনি যদি আমি সবসময় বলি ইন্টার্নদের, যদি হচ্ছে তোমাদের কোন রকম হচ্ছে মাথায় কাজ না করে, কিসে যাব? মেডিসিন পড়ো, ডেভিডসন পড়ো। কারণ ডেভিডসনে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার এত সুন্দর করে গোছানো, যে অ্যানাটমি, ফিজিওলজি, প্রত্যেকটার প্যাথোলজি অংশটা, তো সেটা হচ্ছে সবকিছুতে কাজে লাগে। ঠিক আছে? যেমন হচ্ছে এন্ডোক্রাইন, তো আমি এখনো ডেভিডসন মাথায় নিয়ে ঘুরি। মানে আমি এন্ডোক্রাইন যে ডেভিডসন থেকে পড়ছিলাম, ওটাই আমার কাছে বেটার লাগে, বেস্ট লাগে, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইন আর অনেক কিছু। সো মেডিসিনের প্রিপারেশন দিয়ে একদম 100% হবে না, অনেক কিছু এক্সট্রা লাগবে। বাট এই পড়াটা সবখানে কাজে লাগবে। পেডিয়াট্রিক এফসিপিএস ব্যাচ রেজিস্ট্রেশন ফিটা কত আপু? আপু আমার হচ্ছে আসলে ইয়া নাই, মানে রেজিস্ট্রেশন ফি গুলো আমার একদমই মাথায় নাই, বিকজ এগুলো তো ডিল করে টেকনিক্যাল টিম। একটু কাইন্ডলি হচ্ছে আপনি কানেক্টিং গাড়িতে নক করবেন, ওরা হচ্ছে আপনাকে হেল্প করবে। তবে আমাদের হচ্ছে সবকিছুরই টোকেন মানি হচ্ছে খুবই মানে রিজনেবল। ধরেন হচ্ছে সবকিছুই শুরু হচ্ছে ধরেন 3 থেকে, ক্লিনিক্যাল ব্যাচ বা অমুক তমুক, আর সর্বোচ্চ হচ্ছে 7, কম্বাইন্ড ব্যাচ হচ্ছে 8। এর উপরে কিছু নাই, এর চেয়ে কম, সবই কম। ওকে হালিমা আপু, আপনার কথা শুনলাম। আপনি এখন আমাকে একটা আইসক্রিম খাওয়াবেন, যদি খাওয়ান তাহলে আমি আপনার এই আবদারটা রাখবো। রায়হান ভাইয়া, এনটি পার্টনার ক্লিনিক্যাল ব্যাচ চালু হবে কিনা? আমাদের ছিল মাঝখানে, বন্ধ, এখন বন্ধ আছে। যদি আপনারা চান তাহলে আমি কথা বলবো স্টার্ট করার জন্য। ইসরাত জাহান আপু, বেবি নিয়ে পড়ার মোটিভেশন লাগবে। বেবি নিয়ে পড়ার মোটিভেশনের অভাব আপনি ইনশাল্লাহ পাবেন না। আমাদের অনেক আপুরা বেবি নিয়ে পড়ে, আমি নিজেই বেবি নিয়ে ক্লাস নেই। তো আমি পুরা প্রেগনেন্সি, পেটে বাবু নিয়ে, কোলে বাবু নিয়ে, পিঠে বাবু নিয়ে, এখন পাশে বাবু নিয়ে ক্লাস নেই। তো বেবি নিয়ে পড়ার মোটিভেশন ইনশাল্লাহ আপনারা পাবেন। মাইক্রোর কি টপিক পড়াবেন আপু? আহারে আপু ভাবতেছে যে ধুত্তুরি বেটি কথা বলতেছে, এখন এটা মনে করাই দেই। আই, পড়া পড়া। আচ্ছা ঠিক আছে, পড়াচ্ছি, ফার্স্ট টপিকটাই পড়াবো। রেহানা, রেশমা লক্ষ্মী, জুন 24 না আপু, জুনে হচ্ছে ইন্টার্নশিপ শেষ হলে পাবেন না, বিকজ হচ্ছে ফর্ম ফিল আপের ডেট তার আগে শেষ হয়ে যায়। রূপা চৌধুরী, কানেক্টিং আইডিতে মেসেজ দিবেন, ওরা সময় মতো রিপ্লাই দিয়ে দিবে। এবার মাইক্রো আপনি নিবেন? ইয়েস আপু, মাইক্রো ইনশাল্লাহ আমি নিব, ইচ্ছা আছে। হ্যাঁ আপু, পিনাকেল জানুয়ারি ব্যাচ। দত্ত 9th এডিশনেই হবে অফস, এর বেশি এখন আসবে না ইনশাল্লাহ। ও আচ্ছা, সরি সরি, অপসে 9 বলছেন, সরি সরি সরি, অপসে 10 চলে আসছে। অপস 10 লাগবে, অপস 9-এ হবে না, অনেক চেঞ্জ আছে। অপস আমি 10 পুরাটা পড়াইছি এই ব্যাচে, অপস 10-এ অনেক চেঞ্জ আছে।
এইবার ব্রেইনস্টর্মিং সেশনের ছাড়া আরো অনেক কিছু হবে এবং এবার ব্রেইনস্টর্মিং সেশন আমি একা নিব না, আমাদের আরো মডারেটর আপনাদের সবার প্রিয় রেজওয়ানা আপু, প্রজ্ঞা আপু, তাপা আপু, সবাই আপনারা খুব পছন্দ করেন না ওদেরকে, রেজওয়ানা, তাপা, প্রজ্ঞা, জাকিয়া, নওশিন পূর্ণা, ঠিক আছে, হিমু, মৌসুমী, নাহিদা হীরা, তারপরে হচ্ছে আরো যারা আছে, তিথি, সবাই নিবে, সবাই মিলে হচ্ছে এবার ব্রেইনস্টর্মিং সেশন নিবে। সবসময় ওরা হচ্ছে অনেক আপনাদের অনেক হেল্প করে, কিন্তু ব্রেইনস্টর্মিং সেশনটা আমরা আগে কখনো স্টার্ট করিনি, এবারে স্টার্ট করলাম। নেক্সট ব্যাচে ওরা এগুলা সব নিবে, সারাক্ষণই আপনাদের পড়ার মধ্যে রাখা হবে ইনশাল্লাহ। সেপ্টেম্বর 22-এ ইন্টার্নশিপ শেষ হয়েছে, নভেম্বরে দিতে পারবো, পারার কথা। পেডিয়াট্রিক্স নিয়ে কিন্তু সেশন হবে, খেয়াল রাখবেন গ্রুপে, শুধু আপনাদের জন্য একটা সেশন আলাদা হবে। বিকাশ করে আইসক্রিম না আপু, আপনি এসে খাওয়া যাবেন। পেডিয়াট্রিক্সে কি কি মেইন বই লাগবে আপু? পোস্ট করা আছে, একদম মেইন বইয়ের নাম সহ হচ্ছে রাফিজা পোস্ট করে দিয়েছে। নভেম্বর রেসিডেন্সির আগে রিভ্যাম্প হবে কম্বাইন্ড ব্যাচে? ইয়েস হবে। ডার্মা এক্সাম ব্যাচ আছে কিনা? এক্সাম ব্যাচ আগে ছিল না, এবার হচ্ছে আমাদের এক্সামের প্রশ্ন বানাতে বানাতেই গত কয়েক মাস পার হয়ে গেছে, তাই আমরা এক্সাম নিতে পারি নাই। একদম ট্রুলি স্পিকিং এটা আমাদের অনেক বড় একটা নেগেটিভ পয়েন্ট ছিল, আমরা শুধু ক্লাস নিয়েছি, পড়া গুছিয়ে দিয়েছি, বাট এক্সাম বেশি নিতে পারি নাই। তো ওইবারে বানানো প্রশ্ন আছে, এবার হচ্ছে এক্সাম নিতে পারবো, এবার ইনশাল্লাহ হবে। মাইক্রো ক্লিনিক্যাল গাইনি অফিসার সব কি আপু আপনি একা নিবেন? হ্যাঁ আপু, ইনশাল্লাহ একা নিব, একাই নিব। একা নিব মানে এই না যে আমাদের নেয়ার মানুষ নাই, আছে, কিন্তু হচ্ছে যেহেতু আপনারা এখনো পর্যন্ত পছন্দ করেন আমার ক্লাস করতে, আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ, যেহেতু আল্লাহ আমাকে এখনো পর্যন্ত এই উসিলা বানিয়ে রেখেছেন, আল্লাহ সুযোগ দিচ্ছেন, সুবিধা দিচ্ছেন, তাই নিচ্ছি। যতদিন পারি নিব, যখন পারবো না নিব না। বা জুলাই ব্যাচ আবার হবে? হ্যাঁ আপু, বা স্ট্যাটিস্টিক্স ক্লাস আবারও হবে। ওকে, অনেক গল্প শেষ, এবার হচ্ছে আমরা একটু পড়ায় ব্যাক করি। সো বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমি আপনাদের ছোট্ট একটু পড়াবো, খুব বেশি না, শুধু পড়লেই হবে না, পড়া শেষে কিন্তু এক্সাম হবে। সো এক্সামের জন্য প্রিপেয়ার হয়ে যান, আসেন। সো ফার্স্টে কি লেখা দেখেন, হিউম্যান ইনফেকশাস ডিজিজ, খেয়াল করবেন ইনফেকশাস ডিজিজ কিন্তু বলছে, অন্য কোনো ডিজিজ কিন্তু বলে নাই, ঠিক আছে? অর্থাৎ ইনফেকশাস ডিজিজ করে এরকম অর্গানিজমের গ্রুপ হচ্ছে 5টা গ্রুপ কিন্তু, ঠিক আছে? এক একটা গ্রুপে আবার অনেক মেম্বার্স আছে। তো 5টা কারা? ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্রোটোজোয়া, হেলমিন্থ, ভাইরাস। এটা আপনারা বাচ্চাকালেও পড়েছেন, এটা আপনারা পারবেন, খুব মুখস্থ করার কিছু নাই। যে জিনিস হচ্ছে আপনার মনে হবে পড়তে গিয়ে আমি পারি, সেখানে বারে বারে পড়বেন না, সময় নষ্ট হবে, ঠিক আছে? প্রথমে হচ্ছে একটানেই পড়ে শেষ করবেন। পড়ার সময় যখন দেখবেন এই জিনিসটা কম মনে থাকে, ওটা দাগায় রাখেন, যেটা আমার কম মনে থাকে। আপনি একটানে পুরো চ্যাপ্টার শেষ করে এসে তখন আবার যেগুলো কম মনে থাকে শুধু ওই পোর্শন গুলাতে তাকাবেন। কিন্তু আপনি যদি প্রথমেই মনে করেন এই পেজে এই লাইনটা মনে থাকে না, পড়তে থাকেন, দেখবেন 1 ঘন্টা চলে গেছে, আপনার এক পাতা শেষ হয় নাই। তখন ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন আসবে যে আমি কিছু শেষ করতে পারলাম না। সো এই জন্য কঠিন লাগুক যাই লাগুক, প্রথমে একটানে পুরো চ্যাপ্টারটা শেষ করে ফেলবেন। যেটা কঠিন লাগে সেটা আহ, চলার পথে দাগ দিয়ে দিয়ে যাবেন। তখন হচ্ছে পরে একই একই বসায় আপনি মনে করেন আপনি পড়ার টাইম 2 ঘন্টা, আপনি আধা ঘন্টায় সম্পূর্ণ চ্যাপ্টার চোখ বুলায় যান, একদম। আপনি দেখবেন অনেক কিছু আপনার মনে আছে, আপনি পারেন। যেটা আপনি পারেন সেটা হচ্ছে বারে বারে ফোকাস করার দরকার নেই। যেটা আপনার মনে হবে কিছু জিনিস দেখবেন মুখস্থ করার, এগুলো আমার মুখস্থ করতে হবে, আমি জানি বাট মুখস্থ করতে হবে, দাগ দিয়ে রাখেন মুখস্থ। আপনি দেখবেন কিছু জিনিস আপনার বুঝতে হবে, যেমন মেটাবলিজমের সাইকেল গুলা, ঠিক আছে, ফিজিওলজির অনেকগুলা জিনিস বুঝতে হবে, আপনি এটা লিখে রাখেন যে আমি বুঝি না, ঠিক আছে? যেটা আপনি বুঝেন না সেটা আপনি কখন পড়বেন? ঘুম থেকে উঠে সকালে ফ্রেশ মুডে, 1 কাপ চা নিয়ে। আর যেটা আপনার মুখস্থ করার জিনিস ওটা আপনি কখন পড়বেন? মন খারাপ, জামাইয়ের লগে ঝগড়া হয়েছে, দেখতে ইচ্ছা করতেছে না তাকে, পিএমএস এর মধ্যে আছেন, তখন মুখস্থ করবেন, বোঝার কিছু নাই, ঠিক আছে? আর যেটা হচ্ছে গিয়ে আপনার ইজি পড়া, যেটা বোঝারও কিছু নাই, মুখস্থেরও কিছু নাই, আমি এগুলা পারি, সেটা কখন? ঘুমে পড়ে যাচ্ছেন তখন, ঠিক আছে? যখন হচ্ছে গিয়ে বাচ্চা ট্যাও ট্যাও করতেছে, গেস্ট এক গাদা এসে বসে আছে, কি করবেন? এরকম করে চুল দিয়ে ঢেকে কানে এয়ারপড লাগাই হাসবেন, কিন্তু আসলে কিন্তু ক্লাস শুনতেছেন, ঠিক আছে? ঠিক আছে। জ্যামে বসে আছেন, সময় পার হচ্ছে না, বই খাতা নিয়ে যাওয়া যাচ্ছে না, কি করবেন? মোবাইলে কুইজ এক্সাম দিবেন। আচ্ছা, বাসে করে যাচ্ছেন অথবা কলিগরা পাশে বসে আছে, আরে তুই তো সব পড়ে উল্টাই ফালাইলি, ঠিক আছে? তাদেরকে কথা শোনাতে ইচ্ছা করে না, চুপচাপ হচ্ছে ফেসবুকে দেখবেন, কি দেখিস? হ্যাঁ ফেসবুক রিলস দেখি, সঙ্গে সঙ্গে হচ্ছে চেঞ্জ করে রিলস নিয়ে আসবেন, ঠিক আছে? সারাক্ষণ পড়ার টাচে থাকবেন, কানে একটা হেডফোন লাগায় রাখবেন, এক কানে, চুল দিয়ে ঢেকে রাখবেন, টুপি দিয়ে ঢেকে রাখবেন,
স্কার্ফ দিয়ে ঢেকে রাখবেন, কেউ বুঝবে কেউ বুঝবে না, সারাক্ষণ ক্লাস শুনবেন, দেখবেন পাস না হয়ে যাবে কোথায়। ঠিক আছে, তো গেল। তো এখন হচ্ছে আসেন, ব্যাকটেরিয়া বিলং করে ব্যাকটেরিয়া ডোমেইনে। ফাঙ্গাস হচ্ছে ফাঙ্গাসের মধ্যে, এখন দেখেন ফাঙ্গাস কিন্তু দুই রকম হয়, ইস্ট আর মোল্ড। পরীক্ষা কিন্তু খুব আসে ইস্ট আর মোল্ডের পার্থক্য, এটা আমরা সামনে পড়বো, জাস্ট একটু হিন্টস দিয়ে গেলাম। ইস্ট আর মোল্ডের পার্থক্য পরীক্ষায় অনেক আসে। আর হেলমিন্থ হচ্ছে ওয়ার্ম, কৃমি, কৃমিকে আমরা হেলমিন্থ বলি, তাই না? আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, ব্যাকটেরিয়া হচ্ছে ব্যাকটেরিয়া ডোমেইনে, ফাঙ্গাস, প্রোটোজোয়া, হেলমিন্থ এরা হচ্ছে ইউকেরিয়া ডোমেইনে। ঠিক আছে, তাহলে দেখেন যদি পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কারা ইউকেরিয়া ডোমেইনের অংশ, উত্তর হচ্ছে এরা। এখন এত সহজ প্রশ্ন আসে না, জাস্ট হচ্ছে আপনাকে বোঝানোর জন্য বলতেছি। ঠিক আছে, আচ্ছা, তো এখন দেখেন ব্যাকটেরিয়া, ফাঙ্গাস আর প্রোটোজোয়া, ওকে, এরা হলো ইউনিসেলুলার। ঠিক আছে, অর রিলেটিভলি সিম্পল মাল্টিসেলুলার, অর্থাৎ মানে একটা সেল থাকবে, অথবা যদি দুই তিনটা মাল্টিসেল থাকেও সেটা খুবই সিম্পল। আপনার আমার মতো কমপ্লেক্স না, ওরা খুবই সিম্পল। সিম্পল হলেও শয়তানি কিন্তু সবচেয়ে বেশি জটিল করে, ইনফেকশন করে ফেলে। ঠিক আছে, আর হেলমিন্থ হচ্ছে আপনার আমার মতো কৃমি। ঠিক আছে, আপনি রাফা কৃমি। হেলমিন্থ হচ্ছে কমপ্লেক্স মাল্টিসেলুলার অর্গানিজম। ঠিক আছে, আর ভাইরাসের কোনো সেলই নাই, এরা হলো নন সেলুলার, এরা সব থেকে ভিন্ন। ঠিক আছে, ভাইরাস হচ্ছে খুব ইউনিক। ওকে, ভাইরাস হচ্ছে নন সেলুলার এবং হচ্ছে একেবারে সবার থেকে আলাদা। তাহলে দেখেন এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সেটা কি, কে হলো ইউনিসেলুলার, কে মাল্টিসেলুলার, কে সিম্পল মাল্টিসেলুলার, কমপ্লেক্স মাল্টিসেলুলার, আর কে হচ্ছে ইউনিক। ঠিক আছে, কতগুলো প্রশ্ন পড়ে ফেললেন। ওকে, প্রশ্ন বলে দিচ্ছি, উত্তর আপনি দিবেন, পরীক্ষা হবে একটু পরে। এবার আসেন মাইক্রোবস এর ইম্পর্টেন্ট কিছু ফিচার্স। দেখেন সুন্দর করে হচ্ছে দেয়া আছে, আমি এখন লিখে পড়াতে পারতেছি না বিকজ জুমে আছি, নেক্সট ক্লাসে লিখে পড়াবো ইনশাআল্লাহ। ফার্স্ট দেখেন স্ট্রাকচার। ওকে, আচ্ছা, আমরা সবাই জানি একটা সেলের কি স্ট্রাকচার আছে, তাই না? একটা সেলে অনেক কিছু থাকে, নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়েটে বলা হচ্ছে, এবং সেখানে ভিতরে ডিএনএ থাকে, তাই না? এবং আমরা সবাই যদি সাইটোপ্লাজম থেকে না লিখে বললে এগুলো ভালো লাগে না আসলে। তারপরে হচ্ছে একটু বলি, দেখেন এটা পড়ার আগে চলে আসেন সরাসরি বক্সে। 2 নাম্বার পাতে একটা বক্স আছে, দেখেন টেবিল আছে, মেডিকেলি ইম্পর্টেন্ট অর্গানিজম গুলোর মধ্যে কম্পেয়ার করা হয়েছে। দেখেন সুন্দর করে কম্পেয়ার করা। ফার্স্টে হলো সেল ওয়াল। ঠিক আছে, ভাইরাসের কোনো সেল ওয়াল থাকে না, ভাইরাস তো সেলই নাই, সেল ওয়াল কোত্থেকে থাকবে? আর বাকি সবার সেল ওয়াল থাকে, কিন্তু যে প্যারাসাইট, ঠিক আছে, সে তো কমপ্লেক্স, সে হচ্ছে কি নিংটু হয়ে ঘুরে বেড়ায়, কোনো সেল ওয়াল নাই। এরকমও হতে পারে, অর্থাৎ তার সেল ওয়াল থাকতেও পারে, নাও থাকতে পারে। কার থাকে আর কার থাকে না খেয়াল করে দেখেন। যে হচ্ছে গিয়ে প্যারাসাইট গুলা হচ্ছে আপনার সিস্ট ফর্মে থাকে, সিস্ট ফর্মে যখন থাকে ওর সেল ওয়াল থাকে, বাট যখন সে ট্রফোজাইট ফর্মে থাকে তখন সেল ওয়াল থাকে না। খুবই ইম্পর্টেন্ট পড়া, এগুলো এমসিকিউ স্টেমে আসে, এফসিপিএস এর যে কোনো এসপি এর স্টেমেও কিন্তু আসে। ঠিক আছে, এবার আসেন ডায়ামিটার। ডায়ামিটার কত দেখেন, প্রথমেই দেখেন সবচেয়ে কম ছোট্ট ডায়ামিটার কার, ভাইরাসের, মাত্র 0.02 থেকে 0.2, ব্যাকটেরিয়া 1 to 5, ফাঙ্গাস হচ্ছে 3 to 10, আর প্যারাসাইট হচ্ছে 15 থেকে 25। তার মধ্যে 10 কোনটা, কই 3 আর কই 10? 10 হচ্ছে ইস্টের, আর কমটা হচ্ছে সাধারণত মোল্ডের হয়। ঠিক আছে, এখন আসেন আবার প্যারাসাইটের মধ্যে ট্রফোজাইট গুলা হলো বোটকা বোটকা হয়। ঠিক আছে, আচ্ছা, এখন খেয়াল করেন এই যে ডায়ামিটার মুখস্থ করা খুব ইম্পর্টেন্ট, যারা রেসিডেন্সি দিবে তাদের জন্য ইম্পর্টেন্ট, যারা এফসিপিএস দিবে তাদের এগুলা মুখস্থ করা মানে ডায়ামিটার গুলা মুখস্থ করা একটু লেস ইম্পর্টেন্ট। আবার হচ্ছে আসেন নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, ভাইরাস, ব্যাকটেরিয়া, ঠিক আছে, সরি ভাইরাস, ভাইরাস হচ্ছে আইদার ডিএনএ অথবা আরএনএ, যে কোনো একটা নিবে, সে দুটা নিয়ে থাকতে পারে না, সাইজেই ছোট, দুইটা নেওয়ার জায়গা আছে নাই। বাট ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্যারাসাইট ওরা ভুটকা ভাটকা, তাই ওদের ডিএনএ আরএনএ দুটোই থাকতে পারে। এবার আসেন নিউক্লিয়াসের টাইপ, ভাইরাসের সেলই নাই, নিউক্লিয়াস থেকে আসবে? কিন্তু ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্যারাসাইট ওদের কি আছে? ইয়েস, ওদের মধ্যে ফাঙ্গাস আর প্যারাসাইটের আছে, কিন্তু ব্যাকটেরিয়ার হচ্ছে গিয়ে ওরকম ডিস্টিংক্ট কোনো নিউক্লিয়ার কম্পার্টমেন্ট নাই, মানে অত ভালো করে বোঝা যায় না, একদম স্পেসিফিক এটা হচ্ছে গিয়ে আলাদা নিউক্লিয়াস এমনটা খুব ভালো বোঝা যায় না। এবার আসেন রাইবোসোম। ভাইরাস নাই, রাইবোসোম নাই, কিন্তু ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্যারাসাইট সবারই আছে। তার মধ্যে ব্যাকটেরিয়া হচ্ছে 70s আর ফাঙ্গাস প্যারাসাইট হচ্ছে 80s। ঠিক আছে, আচ্ছা, এবার আসেন মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া মানে যার অনেক বেশি শক্তি দরকার তার মাইটোকন্ড্রিয়া। ভাইরাস, ব্যাকটেরিয়ার শক্তি বেশি একটা দরকার নেই, সো ওদের কোনো মাইটোকন্ড্রিয়া নাই, কিন্তু ফাঙ্গাস, প্যারাসাইটের মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে। এইবার আসেন আউটার সারফেসের নেচার। ভাইরাস কেমন, ভাইরাসে কিন্তু কোনো সেল নাই, ঠিক আছে, কিন্তু তার আউটার সারফেসে প্রোটিন থাকে,
এবং লিপোপ্রোটিন ইনভেলপ থাকে। প্রোটিন ক্যাপসিড থাকে, লিপোপ্রোটিন ইনভেলপ, খুব ইম্পর্টেন্ট দুইটা কথা। আর ব্যাকটেরিয়ার হচ্ছে বাইরে হচ্ছে শক্ত রিজিড একটা ওয়াল থাকে, এবং এই শক্ত ভাবটা কে আনে? শক্ত ভাবটা আনে হচ্ছে পেপটিডোগ্লাইকেন, ঠিক আছে? আর ফাঙ্গাসে হচ্ছে শক্ত থাকে, কিন্তু ওই শক্ত ওয়ালটা কিন্তু পেপটিডোগ্লাইকেন আনে না, ওর শক্ত শক্ত হচ্ছে ওয়ালটা আনে হচ্ছে কাইটিন, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট, এটা এই দুইটা কথা, ওকে? আর প্যারাসাইট হচ্ছে ফ্লেক্সিবল মেমব্রেন, ডিজে পার্টি করে, সে খাচ্চর তো কিরমি, বুঝেন না? এমনি এমনি যায়, ঠিক আছে? এবার আসেন মর্টালিটি, যে হচ্ছে ডিজে পার্টি করে অবশ্যই সে মোটাইল, আর বাকিদের মোটালিটি আছে না। তো ব্যাকটেরিয়া গুলা মাঝে মাঝে একটু নড়াচড়া করতে পারে, কিন্তু ফাঙ্গাস ভাইরাস কোনো নড়াচড়া করে না। এবার আসেন রেপ্লিকেশনের মেথড, কিভাবে হচ্ছে তারা বংশ বিস্তার করে, ঠিক আছে? যে কমপ্লেক্স, সে আমাদের মতো বংশ বিস্তার করে, মানে মাইটোসিস, ঠিক আছে? আর ফাঙ্গাস বার্ডিং অথবা মাইটোসিস, ঠিক আছে? তার মধ্যে হচ্ছে ইস্ট যেগুলা, তারা হলো বার্ডিং, আর যেটা হচ্ছে কি আমার মোল্ড, তারা হচ্ছে মাইটোসিস, ওকে? ব্যাকটেরিয়া হচ্ছে বাইনারি ফিশন, আর ভাইরাসের হচ্ছে এভাবে কিছুই হয় না, ঠিক আছে? এই যে কম্পারিজন, এখান থেকে আপনার অনেক প্রশ্ন আসে, রেসিডেন্সিতেও আসে, এফসিপিএস এও আসে। এবার হচ্ছে তাহলে আরেকটা বক্স আছে, বক্সগুলা পড়ে ফেলি আগে। দেখেন, প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক হিউম্যান সেলের মধ্যে, সরি, ইউক্যারিওটিক সেলের মধ্যে পার্থক্য। আমরা মানুষ, আমরা ইউক্যারিওটিক, আর ব্যাকটেরিয়া হলো প্রোক্যারিওটিক। পার্থক্য দেখেন, প্রোক্যারিওটিক যে, তার কিন্তু ডেফিনিট কোনো নিউক্লিয়ার মেমব্রেন নাই, তো আগে পড়েছিলাম। সো তার ভিতরে কোনো ডিএনএ সুন্দর করে বসে আছে এমন কিন্তু নাই, কিন্তু আমাদের মাইন্ডসের কিন্তু ডিএনএ আছে, ডিএনএ এর মধ্যে জিন আছে, বহুত নাটক করি আমরা, ঠিক আছে? সো মাইন্ডসের এগুলো আছে। ব্যাকটেরিয়ার হচ্ছে কোনো মাইটোসিস হয় না, কিন্তু মাইন্ডসের মাইটোসিস হয়। ব্যাকটেরিয়ার হচ্ছে ক্রোমোজোম কয়টা থাকে? একটা। আর মাইনষের একটার বেশি থাকে। আচ্ছা, এবার হচ্ছে আসেন, ব্যাকটেরিয়ার তো সেলটা খুবই দুর্বল, মানে খুবই আদিম যুগের সেল, তাই না? সো ওখানে কি ভিতরে জিনিসপত্র খুব গোছানো থাকবে? নো। সো ওর ভিতরে যে অর্গানেলিস থাকার কথা, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, গলগি বডিজ, এগুলো তেমন কিছুই থাকে না, বাট মাইনষের থাকে, ঠিক আছে? ব্যাকটেরিয়ার রাইবোসোম হলো 70s, আর আমাদের হলো 80s। আর ব্যাকটেরিয়ার ওয়ালে পেপটিডোগ্লাইকেন লেয়ার থাকে, আপনার আমার কিন্তু এটা থাকে না। আমরা কমপ্লেক্স, ঠিক আছে, বাট আমরা হচ্ছে উপর দিয়ে নরম নরম, ঠিক আছে? মানে আমাদের সেল ওয়ালের বাইরে কোনো শক্ত লেয়ার থাকবে না, ঠিক আছে? তো দেখেন আরেকটা বক্স পড়ে ফেললাম। এবার আসেন ভিতরের পড়াতে আসি। ভিতরের পড়া ফার্স্টে হচ্ছে দেখেন 1 নাম্বার পাতায় স্ট্রাকচার, ঠিক আছে? অলরেডি আমরা কিন্তু অনেক কথা পড়ে ফেলছি, যে কথাগুলো এক্সট্রা শুধু ওইটুকু আমরা বলবো। এই যে আমরা বললাম সেলের মধ্যে নিউক্লিয়াস থাকতে পারে, ডিএনএ কোথায় থাকে? ডিএনএ কি বাইরে ঘুরে বেড়ায়? নো, ও কিন্তু নিউক্লিয়াসের ভিতরে থাকে। তাহলে সেলের ভিতরে নিউক্লিয়াসের ওখানে কে থাকলো? ডিএনএ। এবং হচ্ছে চারিপাশে কি থাকে? সাইটোপ্লাজম থাকে, সেলেটাও কিন্তু আমরা জানি, ঠিক আছে? এখন যদি জিজ্ঞেস করে এই সম্পূর্ণ সেলের কোন অংশে আপনার এনার্জি জেনারেট হয়, যেখানে মাইটোকন্ড্রিয়া থাকে, যেখানে অর্গানেলিস থাকে, সেটা কোথায় থাকে? সাইটোপ্লাজমে থাকে। সো নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের মধ্যে, সাইটোপ্লাজমেই হচ্ছে আমার এনার্জি জেনারেট হয়। আর কোথায় প্রোটিন সিনথেসিস হয়? আমরা জানি সকল সিনথেটিক ফাংশন হচ্ছে গিয়ে অর্গানেলিস গুলার মধ্যে হয়। সো প্রোটিন সিনথেসিসও কোথায় হবে? প্রোটিন সিনথেসিসও হচ্ছে আপনার এদিকেই হচ্ছে। যাই হোক, সো এখন হচ্ছে গিয়ে যদি আপনাকে এমন করে একটু প্যাঁচায় জিজ্ঞেস করে যে প্রোটিন সিনথেসিস, এনার্জি জেনারেশন, এগুলো এক্সট্রা সেলুলারই হয় নাকি ইন্ট্রাসেলুলার হয়? অবশ্যই ইন্ট্রাসেলুলার, ঠিক আছে? আচ্ছা, এইবার হচ্ছে গিয়ে আসেন, একটা ভাইরাসের কিন্তু কোনো জেনেটিক ম্যাটেরিয়াল থাকে না, ঠিক আছে? এবং এবং হচ্ছে খেয়াল করে দেখেন, সরি, জেনেটিক ম্যাটেরিয়াল থাকে কিন্তু কোনো সাইটোপ্লাজম থাকে না। এই কারণে হচ্ছে ওদের প্রোটিন সিনথেসিস, এনার্জি জেনারেশনও হয় না। ওরা এগুলার জন্য আমাদের হোস্ট সেলের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? কি সুন্দর দেখা, এটা কিন্তু বোঝার পড়া, এটা মুখস্থ না, এটা কিন্তু বোঝা। তাহলে কিছু পড়া বোঝা, কিছু পড়া মুখস্থ। যেটা আপনি একবার বুঝবেন, এটা আপনার বারে বারে পড়তে হবে না। বা যদি না বুঝে আপনি মুখস্থের জিনিস হচ্ছে, মানে বোঝার জিনিস আপনি না বুঝে মুখস্থ করেন, আপনার 100 বার পড়তে হবে। আর যেটা মুখস্থের জিনিস, সেটা আপনার বুঝে কোনো লাভ নাই, মুখস্থ না করলে আপনি পরীক্ষায় ডেলিভার করতে পারবেন না। এবার আসেন রেপ্লিকেশনের মেথড। এটা অলরেডি হচ্ছে আমরা যে চার্টে পড়েছি ওই কথাবার্তাই, এখানে এক্সট্রা করে তেমন কিছু এক্সট্রা নাই, ঠিক আছে? যেটা হচ্ছে জানবো, ভাইরাস তো আমরা জানলাম বাইনারি ভিশন হয় না, তাহলে ভাইরাসে কি হয়? ভাইরাস হচ্ছে রেপ্লিকেট করে কোথায়? হোস্ট সেলের ভিতরে। কেন? ওই যে বিকজ হোস্ট সেল থেকে সে জিনিসপত্র ধার দেনা করে করে নিজেকে রেপ্লিকেশন করে, একা একা সে করতে পারে না, ঠিক আছে? আচ্ছা, কিন্তু অর্থাৎ একটা জিনিস মনে রাখবো, যে ভাইরাস হচ্ছে শুধুমাত্র সেলের ভিতরে ঢুকলে রেপ্লিকেশন করবে, একা একা মাটিতে পড়ে থাকলে সে আসলে করতে পারবে না, ঠিক আছে? আর ব্যাকটেরিয়া গুলা কি করে বলেন দেখি, দেখেন একটা, সরি, আচ্ছা,
দেখেন সুন্দর করে একটা লাইন লেখা আছে, যখন আপনি বইয়ে দেখবেন এক্সেপশন বলে কোনো শব্দ থাকবে, সেটা আপনাকে খুব ভালো করে হাইলাইট করে মনে রাখতে হবে। দেখেন, উইথ দ্য এক্সেপশন অফ রিকেটশিয়া অ্যান্ড ক্ল্যামাইডিয়া, ঠিক আছে, which also require living host cells for growth, ব্যাকটেরিয়াল, ঠিক আছে, মানে বলতে চাচ্ছে যেটা, ব্যাকটেরিয়া গুলা হচ্ছে কিন্তু সাধারণত এক্সট্রা সেলুলার গ্রো করতে পারে, মানুষের শরীর তার লাগে না, মানুষ তো না, যে আমরা তো মানুষ নিয়েই পড়তেছি, হিউম্যান মাইক্রোবায়োলজি, হিউম্যান রিলেটেড, সেই জন্য মানুষের কথা বারে বারে বলতেছি। কুকুর বিড়ালে কি করে সেটা তো আমার জানার দরকার নাই। সো এখন ব্যাকটেরিয়া হচ্ছে মানুষের সেল লাগবে বড় হওয়ার জন্য, ঠিক আছে। এক্সেপশন দুইটা, একটা হলো রিকেটশিয়া আর একটা হলো ক্লামাইডিয়া। ওরা কিন্তু ইন্ট্রাসেলুলার, ওরা হচ্ছে এক্সট্রা সেলুলারলি হচ্ছে চলতে পারে না। এটা খুব ইম্পর্টেন্ট। এই এক্সেপশন জাতীয় জিনিসগুলো সিঙ্গেল বেস্টে খুব আসে, ঠিক আছে। ওকে, ডান। এবার হচ্ছে আসেন তাহলে, ফাঙ্গাস, প্রোটোজোয়া, হেলমিনথে ট্রু নিউক্লিয়াস আছে, তাই না? বাকিদের কিন্তু ওরকম হচ্ছে ট্রু নিউক্লিয়াস ওভাবে নাই। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আসেন, এখান থেকে এগুলো আপনার অত বেশি দরকার নেই। আচ্ছা, এই ভিতরে আপনি যে বক্সে যা পড়েছেন, বক্সের পড়া দিয়ে হয়ে যাবে, ভিতর থেকে আপনার এগুলা না পড়লেও চলবে, তারপরে পড়তে চাইলে পড়তে পারেন। 2 নাম্বার পয়েন্টে আসেন, দেখেন আমরা যে বললাম ব্যাকটেরিয়ার হচ্ছে চারিপাশে যে সেল ওয়ালটা থাকে সেটা পেপটিডোগ্লাইকেন দিয়ে তৈরি। তো এই পেপটিডোগ্লাইকেন জিনিসটা আসলে কি? এটা হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড আর সুগারের হচ্ছে একটা পলিমার। এটাও কিন্তু পরীক্ষায় সিনারিও আসতে পারে, সিনারিও বলতেছি স্টেম আসতে পারে। ধরেন পেপটিডোগ্লাইকেনের জন্য নিচের কোন কোন কথাগুলো হচ্ছে ট্রু, এরকম টাইপের, ঠিক আছে। সো অ্যামাইনো অ্যাসিড আর সুগার এইরকম একটা পলিমার, যেখানে পেপটিড টাইপের কথা দেখবেন সেটাই হলো প্রোটিন অথবা অ্যামাইনো অ্যাসিড, এটা মনে রাখবেন। তাহলে দেখেন, পেপটিডোগ্লাইকেন, পেপটিডো মানে এটা অ্যামাইনো অ্যাসিড, আর গ্লাইকেন মানে গ্লুকোজ মার্কা জিনিস, তার মানে এটা সুগার, ঠিক আছে। আচ্ছা, ইউক্যারিওটের কিন্তু কোনো পেপটিডোগ্লাইকেন থাকে না, এটা আমরা অলরেডি বলেছি, তাই না? আর ফাঙ্গাসে কি থাকে? ফাঙ্গাসে কিন্তু পেপটিডোগ্লাইকেন না, আরেকটা থাকে, কি থাকে বলেন দেখি কমেন্টে। আচ্ছা, সো ফাঙ্গাসে যেটা থাকে ও হচ্ছে গিয়ে হোমোপলিমার অফ এন অ্যাসিটাইল গ্লুকোজামিন, ঠিক আছে। এটাও খুব ইম্পর্টেন্ট একটা পড়া, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন, ইউক্যারিওটিক সেল মেমব্রেন কেমন বললাম, ওদের কিন্তু কোনো শক্ত ওয়াল থাকে না, ওদের সেল মেমব্রেনটা যথেষ্ট হচ্ছে সফট ফ্লেক্সিবল, ওখানে স্টেরল থাকে, ঠিক আছে। আচ্ছা, প্রোক্যারিওটে কোনো স্টেরল থাকে না এক্সেপ্ট মাইকোপ্লাজমা। আরেকটা এক্সেপশন আসলো, সিঙ্গেল বেস্টের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওদের কিন্তু স্টেরলটা থাকে, আদারওয়াইজ অন্য কোনো দুষ্টুদের মানে ব্যাকটেরিয়ার কিন্তু স্টেরল থাকার কথা না, ঠিক আছে। আর মর্টালিটি কার আছে কার না এটা আমরা অলরেডি পড়েছি। কিভাবে সে নড়াচড়া করে, একটা হতে পারে ফ্লাজেলা দিয়ে, একটা হতে পারে সিলিয়া দিয়ে, একটা হলো সিউডোপোড দিয়ে। এই তিনটা হচ্ছে তাহলে তাকে মোটাইল করে, লোকোমোশনের জন্য ইম্পর্টেন্ট, ফ্লাজেলা, সিলিয়া, সিউডোপোড, ঠিক আছে। আর মোটাইল ব্যাকটেরিয়া গুলা হচ্ছে শুধুমাত্র ফ্লাজেলা দিয়ে মুভ করে, অর্থাৎ হচ্ছে আপনার সিলিয়া, সিউডোপোড ওগুলা ব্যাকটেরিয়া থাকে না, ঠিক আছে, ব্যাকটেরিয়া শুধুমাত্র ফ্লাজেলা থাকে। ওকে, ডান। এবার হচ্ছে আসেন টার্মিনোলজি, এটা আপনাদের অত বেশি আমাদের দরকার নেই, ঠিক আছে, কিভাবে লিখে টিখে না লিখে ব্লা ব্লা ব্লা, এগুলা হচ্ছে আমাদের পরীক্ষায় ভাবে আসে না। পাঁচটা হচ্ছে আপনারা নিজে একটু দেখে নিতে পারেন। এবার সেলফ অ্যাসেসমেন্ট কোয়েশ্চেন নিজে নিজে প্র্যাকটিস করেন, সেলফ অ্যাসেসমেন্ট বলছে, বলে নাই মেন্টর অ্যাসেসমেন্ট, ঠিক আছে। সো ডান, আমরা একটা চ্যাপ্টার পড়ে ফেললাম, আজকে গল্প করেছি তাই পড়া আগাতে পারি নাই। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে কি কি পড়বো, আমরা নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ আগাবো। কি কি পড়বো এখনই বলে দিচ্ছি না, এত আগে থেকে সবকিছু বললে হবে না। তার আগে হচ্ছে নিজেরা পড়ার জন্য জিনিসপাতি জোগাড় করেন, এবং অনেক কিছু হচ্ছে আমি আপনাদের হোমওয়ার্ক দিব, যে হোমওয়ার্ক গুলো যদি সময় মতো শোনেন করেন আপনার উপকার হবে, আমার কিছুই হবে না, ঠিক আছে। ওকে, ডান। সো ক্লাসটা এখানে শেষ হলো। এবার হচ্ছে গিয়ে এক্সপেক্ট করবো আপনাদের থেকে ওপিনিয়ন্স, যে আপনাদের কি দরকার, আপনাদের কেমন দরকার, এবং হচ্ছে আপনাদের কেমন লাগলো, ঠিক আছে। এবার দেখি একটু কমেন্টস আবার। আপু, রেসিডেন্সি 10 ইয়ার কোয়েশ্চেন সলভ কোনো ব্যাচ হবে কিনা? গুড কোয়েশ্চেন, সাইমা সাদিকা আপু। আচ্ছা, আমরা রেসিডেন্সি হচ্ছে এভাবে কোয়েশ্চেন সলভ কোনো ব্যাচ করি না, করিনি এখনো, আপাতত এরকম কোনো আমাদের প্ল্যান নাই, আমাদের প্ল্যানটা ভিন্ন। আমরা আপনাকে কোয়েশ্চেন সলভ করাবো না, আমরা আপনাকে টপিক পড়াবো। আমরা রেসিডেন্সির টুকরো পড়া নামে একটা ব্যাচ করব, যেখানে রেসিডেন্সির সবগুলো টপিক যেগুলো বিগত 10 না 15 বছরে এসেছে, সবগুলো টপিককে আমরা আলাদা আলাদা করে টুকরো টুকরো করে পড়াবো, ঠিক আছে। সো যারা টুকরো টুকরো পড়া আমাদের আগে করেছেন তারা জানেন এটা আসলে কতটা ইফেক্টিভ, আলহামদুলিল্লাহ। সো যাদের হচ্ছে পড়ার সময় কম, যারা একটু শর্ট টাইমে টেকনিক্যালি পড়তে চান, তারা টুকরো টুকরো পড়াতে হচ্ছে জয়েন করতে পারেন। এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে আপু, যারা রেসিডেন্সি ব্যাচে আছে, যারা কম্বাইন্ড ব্যাচে আছে, তারা কি টুকরো পড়াতে ফ্রি এন্ট্রি পাবে? এটা কিন্তু এখনই বলছি না,
আপনি যদি সিনসিয়ার না থাকেন, আপনি সিরিয়াস না থাকেন, আপনি যদি ক্লাস ফলো না করেন, আপনাকে কেন আমরা গিফট দিব? সো সিরিয়াস হয়ে যান, দেখা যাক কি করা যায়। ঠিক আছে আপু, সিটিজি সেশনটা অসম ছিল। থ্যাংক ইউ সো মাচ আপু। ইনশাল্লাহ সামনে আমরা এরকম সিটিজি সেশন আরো করব। এমসিপিএস নিয়ে কি আপু কিছু বলবেন? আচ্ছা আপু, এটা নিয়ে হচ্ছে আমরা সামনে আলাদা একটা সেশন করব ইনশাল্লাহ। দত্ত গাইনি 8 এন্ড অফস 9th এডিশন আছে, নিউ এডিশন কি কিনতে হবে নাকি এই বইয়ে পড়া যাবে? আপু, অফস 9th এডিশন হবে না, অফস 10th এডিশন লাগবে, এবং অনেক নতুন ইনফরমেশন 10th এডিশনে আছে। অলরেডি আমি লাস্ট ব্যাচে 10th এডিশন সম্পূর্ণ পড়িয়েছি, সামনেও পড়াবো ইনশাল্লাহ। আর গাইনি 8 এডিশন এখন তো 9টা বের হয়নি, তবে সম্ভবত বের হতে পারে, তাই গাইনিটা এখনই হচ্ছে কেনার দরকার নাই, বা দেখা যাক, আপাতত চলুক, কিন্তু অফসটা আপনার 10th কিনতে হবে। এমসিপিএস দিতে হলে কি পার্ট 1 হওয়া লাগে? না আপু, এমসিপিএস দিতে পার্ট 1 হওয়া লাগে না, জাস্ট হচ্ছে আপনার 2 বছরের ট্রেনিং লাগবে, বিসিপিএস রিকগনাইজড ইনস্টিটিউটে 2 বছর ট্রেনিং লাগবে। আর যদি হচ্ছে আপনার ডিজিও করা থাকে, ডিজিও আপনি পাশ করে ফেলেন অলরেডি, মানে ডিপ্লোমা নট ডিজিও, যে কোনো ডিপ্লোমা, তাহলে সম্ভবত এমসিপিএস ডিরেক্ট পরীক্ষা দেওয়া যায়, সেখানে হচ্ছে ইয়া লাগে না, ট্রেনিংও দেখাতে হয় না। কোয়েশ্চেন সলভ সেশনটা হবে না, আগামীকাল ইনশাআল্লাহ পোস্ট করা আছে, কিন্তু আগামীকালকে হবে রাত 12 তারিখ, কালকে টাইমটা হচ্ছে দিয়েছিলাম, কয়টায় যেন মনে নাই আমার, একটু দেখে নেবেন। থ্যাংক ইউ তাপসী আপু। ডিপ্লোমার জন্য টুকরো পড়ার কি কোনো ব্যাচ হবে? হবে, এফসিপিএস পার্ট 1 জানুয়ারির পরে হবে, এখন না। কাল কয়টায় ক্লাস এন্ড কি টপিক? কালকে কোনো ক্লাস নিব না, কি 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 করো, কি কি করবো, কপি করব, কি করব সবকিছু পোস্ট দিয়ে দিব, একটু ওয়েট করবেন। এই মাসের ক্লাসগুলো করতে কি কি বই লাগবে বলে দিলে ভালো হয়। এক এক ব্যাচে এক এক রকম লাগবে, যার যার ব্যাচ অনুযায়ী বলে দিব ইনশাল্লাহ আমরা সবই। ফরিদা ইয়াসমিন তান্নি আপু, ব্যাচ পিনাকেল একটা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ থাকবে কি? আমাদের কোয়েশ্চেন ডিসকাশন কোয়ারিতে সুবিধা হতো না আপু, আমরা কোনো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার গ্রুপ রাখবো না। কেন? অনেকেরই মনে হয় যেটা বুঝি খুবই ইফেক্টিভ, হয়তো ইফেক্টিভও, কিন্তু আমার কাছে এটা ইফেক্টিভের চাইতে অনেক কিছুতে হচ্ছে অনেক ক্লামজি লাগে, বিকজ সবার পক্ষে কিন্তু ফলো করা পসিবল হয় না। যখন অনেক হয়তো সারাদিনে অনেক কথা হয়ে গেছে, রাত 10টায় আপনি ঢুকে আপনি পাগল হয়ে গেলেন যে হ্যাঁ হ্যাঁ কত পড়া চলে গেছে, অনেক ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অনেকের মিস হয়ে যায়, এবং পরীক্ষার আগে এগুলো খুবই প্যানিক ক্রিয়েট করে। একজন বলে আমার পড়া হচ্ছে না, সবাই সবাই মিলে পড়া হচ্ছে না, পড়া হচ্ছে না, পড়া হচ্ছে না, পড়া হচ্ছে না", একদম পুরো চেইন রিয়েকশনের মতো ডিপ্রেশনের ছড়াছড়ি। সেই জন্য আমি এগুলো একেবারেই হচ্ছে প্রেফার করি না, আমি হচ্ছে অ্যালাউ করি না। আমরা আমাদের গ্রুপটাতে অনেক সুপার অ্যাক্টিভ থাকবো। আপনি পোস্ট করবেন 1 মিনিটের মধ্যে, 5 মিনিটের ভিতরে আপনার পোস্ট অ্যাপ্রুভ হবে, সেখানে হচ্ছে গিয়ে 10 মিনিটের মধ্যে 10-12টা কমেন্ট পড়ে যাবে। সো আপনি গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, তাহলে আপনি সব হচ্ছে অ্যান্সার পাবেন। বাট মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে অনেকের জন্য খুব খারাপ। গাইনে ডাবস বই দাগিয়ে পড়তে চাই, এই জন্য কি ক্লিনিক্যাল ব্যাচে অ্যাডমিট হতে হবে? আপনি দাগিয়ে গুলিয়ে চিবিয়ে যেভাবে পড়তে চান সেভাবেই পড়তে পারবেন ক্লিনিক্যাল ব্যাচে ইনশাল্লাহ। থ্যাংক ইউ রুমানা আপু। আপু, পিনাকেলের ক্লাস এই যে শুরু হয়ে গেল, আজকে তো আমি পিনাকেলের ক্লাস নিলাম। হ্যাঁ, সবখানে অ্যাডমিট হওয়া যাবে, কোনো অসুবিধা নাই। নূরজাহান, হাই, চিঠি লিখে আবার লাস্টে লিখছে ডক্টর মিতু, আমি জানি তুমি ডক্টর মিতু। যাই হোক, অল দ্য বেস্ট, সবার জন্য অনেক দোয়া, ভালো থাকেন, খেয়াল করেন, প্রশ্ন কিন্তু পোস্ট হয়ে যাবে একটু পরে, সবাই যেন পরীক্ষা দেন। ঠিক আছে, আপনারা পরীক্ষা দিবেন, আপনারা কে কে পরীক্ষা দিলেন সেটাও কিন্তু আমরা দেখবো। ওকে। ফিনান্সিয়াল ব্যাপারটা নিয়ে পার্সোনালি কথা বলা যাবে? হ্যাঁ যাবে, যে কোনো সমস্যা নেই, বলা যাবে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, কাটলাম তাহলে। সবাইকে অনেক অনেক দোয়া। তাহমিনা আকন্দ আপু, পিনাকেলের রোল পাইনি এখনো। রোল কিন্তু পরীক্ষায় লাগবে, ক্লাসে লাগবে না, রোল দিবে, সমস্যা নেই। সবাই হচ্ছে একসাথে অনেক মেসেজ যখন আসে, তখন হচ্ছে গিয়ে মাল্টিপল মানুষ চেক করে, তো তখন হচ্ছে রোল নিয়ে গ্যাঞ্জাম হয়, মনে করেন কেউ দিল 10, 1 থেকে 10, কেউ আবার ভুলে ওভারল্যাপিং দিয়ে দিল। তো আপনাদের হ্যাসেল কমানোর জন্য রোলটা একটু পরে দেয়া হচ্ছে, আগে হচ্ছে আপনাকে গ্রুপ লিংক দেওয়া হচ্ছে, মানে আপনি গ্রুপে জয়েন করেন,
রোল দিতে গেলে জয়েন করতে অনেক সময় দেরি হয়ে যায়। আমরা চাচ্ছি আপনি দ্রুততম সময় গ্রুপে জয়েন করে ফেলেন, তাই রোলটা একটু পরে দেয়া হচ্ছে। ওইভাবে চার্টের লেখা সেম থাকবে, কিন্তু চার্টের মধ্যে তো কম্বাইন্ড অবজেক্ট আছে। ওকে, সবাই শুনে ফেলতেছে, সবাই শুনে ফেলতেছে। ঠিক আছে, ওকে, ভালো থাকেন সবাই, কাটলাম আজকের মতো, আল্লাহ হাফেজ। ও আচ্ছা, এত বকবক করলাম, আমার পরিচয় দেই নাই। আমার নাম ডক্টর রাফা, এই যে গ্রুপে লেখা আছে না ডক্টর রাফা এন্ড ফ্রেন্ডস, তো সেই ফ্রেন্ডসদের হচ্ছে ফ্রেন্ড হচ্ছে আমি ডক্টর রাফা। ঠিক আছে, আমি ছাড়া এখানে আরো অনেক মানুষ কাজ করে এবং অনেক মানুষ হচ্ছে গিয়ে শ্রম দেয়, কিন্তু আমার মতো অসভ্য কম যে আমি সারাক্ষণ সবার সামনে এসে ভ্যাটকায় কথা বলি, সবাই বলে না, এই জন্য সবাই চোখে পড়ে না। কিন্তু আমি সবাইকে এবার কানে ধরে বলেছে যে আমি কিন্তু আর কাজ করব না, আমি অনেক কাজ করেছি, এবার তোমরা করো। তো এখন থেকে আপনারা আরো মানুষজনকে সামনে দেখতে পাবেন। আমি ডক্টর রাফা, রাফা বিনতে নূর, এটা আমার ফেসবুক নাম। আমি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে পাশ করেছি 2007-08 সেশন, 2013 সালে পাশ করেছি জানুয়ারিতে, 2014-তে ইন্টার্নি শেষ করেছি, 15-তে পার্ট 1 পাশ করেছি, 17-তে এমসিপিএস পাশ করেছি, আর 2022-এ হচ্ছে এফসিপিএস পাশ করেছি। আর এমআরসিওজি দিচ্ছি, এখনো সম্পূর্ণটা শেষ হয়নি, যদি ইনশাল্লাহ কখনো শেষ হয় সবার সাথে শেয়ার করব। আর হচ্ছে আর কিছু আপাতত করতেছি না। আমার একটা বাবু আছে, বাবুর হচ্ছে আগস্ট মাসে ইনশাল্লাহ 2 বছর হবে, এবং হচ্ছে আমি বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটালে রেজিস্ট্রার হিসেবে আছি। যেহেতু বাবুটা ছোট, তাই হচ্ছে এখন মুভ করছি না, এখানে আপাতত আছি, এবং হচ্ছে গিয়ে চেম্বার করি টুকটাক, বাসার নিচেই করি পরিচিতদের জন্য। যারা ডক্টর, যেহেতু তাদের কাছ থেকে আমি কখনো কোনো ভিজিট নেই না, তাই হচ্ছে গিয়ে বাসার নিচেই তাদেরকে দেখি, যেন হচ্ছে গিয়ে তাদের জন্য সুবিধা হয়, আমার জন্য সুবিধা হয়। আর এছাড়া অন্য কোনো পেশেন্ট দেখতে হলে সেটা হচ্ছে আমার অন্য চেম্বারে দেখি। এই কথাটা বলে দিলাম, বিকজ অনেকে হচ্ছে রোগী সংক্রান্ত বিষয় নক করে, তাই তাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, ভালো থাকেন তাহলে, আল্লাহ হাফেজ। যাদের হচ্ছে বিদায় নিতে ইচ্ছা করে নিয়ে যান, কোনো অসুবিধা নাই। আর আহ বাকি যারা প্রশ্ন করছেন তাদের 2-1টা কমেন্ট বাকি আছে, আমি দিয়ে কেটে দিচ্ছি। রুবি আনোয়ার, আচ্ছা আপু সমস্যা নেই, কিনে ফেলছেন, থাকুক, কিচ্ছু হবে না। বিসিপিএস রিকগনাইজ কোন হসপিটাল আছে লিস্টে একটু দেয়া যাবে আপু? বিসিপিএস এর ওয়েবসাইটে সম্ভবত আছে, আমার কাছে এই মুহূর্তে নাই। আছে না? হ্যাঁ, বিসিপিএস এর ওয়েবসাইটে আছে, গেলেই পাবেন। হিমু, তুই একটু কষ্ট করে পারলে লিঙ্কটা দিয়ে দিস তো, যেহেতু কমেন্ট দিছিস। সাইমা সাদিকা এমপিএস করতেছেন, এটা একটা বড় টাস্ক, বাদ ফেলেছেন আপু। এটা হচ্ছে আসলে বলতেছি না কাউকে, এখন আপাতত বাদ দিচ্ছি বলা, বিকজ এই সেমিস্টারটা ড্রপ দিচ্ছি এজন্য। ফারহা খান, না আপু, কোথাও ভর্তি হতে হবে না, আপনি তো অলরেডি ভর্তি হয়ে ফার্স্ট হয়ে গিয়েছেন, আর কোথাও ভর্তি হতে হবে না। ওকে, কাটলাম তাহলে, আল্লাহ হাফেজ সবাই, ভালো থাকেন, দেখা হবে ইনশাল্লাহ।